ঠিক আছে, প্রথমটার মতো। অথবা এটা যদি দেখেন যে ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করছি। প্রথমে আলোচনা করব আজকের ক্লাসে আমাদের প্রথম আলোচনার টপিকটা হচ্ছে সন্ধি। মানে সন্ধি আমাদের একটা আলোচনার টপিক আজকে, এবং এই সন্ধি টপিকটা নিয়ে আমরা দুইটা ক্লাসে ভাগ করেছি। আজকে যে সন্ধি শেষ হয়ে যাবে তাও না, কিন্তু সন্ধি আজকের ক্লাসে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনার পরেও আমাদের আরো 2 ঘন্টা সময় লাগবে সন্ধির ব্যঞ্জন সন্ধি। আজকে কিন্তু আমরা দেখেন তৎসম স্বরসন্ধি এবং নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আলোচনা করব, কিন্তু তৎসম ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই পয়েন্টটা নিয়ে আমরা সন্ধির দ্বিতীয় ক্লাসে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো এই কারণে আজকে আমরা সন্ধি সম্পর্কে শুধু এইটুকু আলোচনা করবো। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করছি। প্রথমত হচ্ছে লিখেন 1 নম্বর, সন্ধি সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা। সন্ধি সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা। প্রথম আলোচনাটা হচ্ছে সন্ধি জিনিসটা কি। ওকে, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। বলেন সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি বলেন? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সন্ধি শব্দের অর্থ যেহেতু মিলন, তাহলে সন্ধিতে কিসের মিলন ঘটে? দেখেন সন্ধিতে কিসের মিলন ঘটে? সন্ধিতে মিলন ঘটে হচ্ছে ধ্বনির। বলেন সন্ধিতে কিসের মিলন ঘটে? সন্ধিতে মিলন ঘটে ধ্বনির। সন্ধিতে মিলন ঘটে কিসের বলেন? সন্ধিতে মিলন ঘটে হচ্ছে ধ্বনির। আর অপশনে যদি ধ্বনির না থাকে সেক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে বর্ণের। তবে অপশনে যদি ধ্বনির এবং বর্ণের দুটোই থাকে সেক্ষেত্রে কারেক্ট আনসার হবে ধ্বনি। আচ্ছা, তো এইটার সাথে একটা রিলেটেড ইনফরমেশন আছে, সেটা বলে নেই। সন্ধিতে মিলন ঘটে ধ্বনির, মাঝে মাঝে প্রশ্ন আসে সমাসে কিসের মিলন ঘটে। তো এটা মনে রাখবেন, সন্ধির ক্ষেত্রে মিলন ঘটে ধ্বনির, কিন্তু যদি বলা হয় সমাসে কিসের মিলন ঘটে, তখন কারেক্ট আনসার কি হবে? সমাসে মিলন ঘটে হচ্ছে পদের। সন্ধিতে মিলন ঘটে ধ্বনির, আর সমাসে মিলন ঘটে কিসের? পদের। আচ্ছা, তাহলে জিনিসটা কি আমরা বুঝে নিলাম। এবার আমরা আবার ফিরে আসি হচ্ছে সন্ধির ব্যাপারে। তাহলে 3 নম্বর পয়েন্টে যাই, সেটা হচ্ছে সন্ধি জিনিসটা কি। সন্ধি জিনিসটা হচ্ছে দুটো ধ্বনির মিলন ঘটবে। তো সন্ধির সংজ্ঞার মধ্যে এরকম বলা আছে যে সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তো সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সন্ধি যে তত্ত্বের আলোচ্য বিষয়, যে তত্ত্বের আলোচ্য বিষয়, সন্ধি যে তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন? এখন এটা নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি খেয়াল করেন। অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস 9-10 ভার্সন 2020, 2020 সালের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই, 2020 সালের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই অনুযায়ী সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বাট অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস 9-10 ভার্সন 2021, 2020 সালের ব্যাকরণ বই অনুযায়ী সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু 2021 সালের ব্যাকরণ বই অনুযায়ী, 2021 সালের ব্যাকরণ বই অনুযায়ী সন্ধি হচ্ছে, 21 সালের ব্যাকরণ বই অনুযায়ী নবম দশম শ্রেণীর সন্ধি হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি হচ্ছে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, পরীক্ষার হলে যদি আমার প্রশ্ন আসে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এবং অপশনে যদি দুটোই থাকে, অর্থাৎ ধ্বনিতত্ত্ব আছে শব্দতত্ত্ব আছে, এক্ষেত্রে আমি কি দিব? এক্ষেত্রে অবশ্যই ধ্বনিতত্ত্ব দাগাবেন। কি দাগাবেন বলেন? ধ্বনিতত্ত্ব দাগাবেন। যদি ধ্বনিতত্ত্ব অপশনে না থাকে সেক্ষেত্রে আপনি শব্দতত্ত্ব দাগাতে পারেন, কিন্তু যদি ধ্বনিতত্ত্ব থাকে বেস্ট আনসার ধ্বনিতত্ত্ব হবে। আশা করি ক্লিয়ার। তাহলে সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে যে সন্ধিতে কিসের মিলন ঘটে, এটা তো ক্লিয়ার হয়েছেন। সন্ধিতে কিসের মিলন ঘটে এটা ক্লিয়ার হয়েছেন। এখন যদি প্রশ্ন করি আমরা, ধরেন প্রশ্ন করলাম যে সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে। খেয়াল করেন, সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে। সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে। সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে। তো এই যে খেয়াল করেন সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে, একটা প্রশ্ন আসলো। এখন এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, মনে রাখবেন ব্যাকরণের যে কোনো টপিকের নাম, এটা সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ, বচন, কারক, যাই বলি না কেন, যে কোনো টপিকের নাম যদি বলে কিভাবে গঠিত হয়েছে, কারেক্ট আনসার দাগাবেন প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। কারেক্ট আনসার কি দাগাবেন বলেন? প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। তাহলে সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে বলেন? সন্ধি শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। সন্ধি শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু সন্ধি শব্দটা প্রকৃতি প্রত্যয় সাধিত হয়ে গঠিত হয়েছে, এখন তাহলে স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, তাহলে এটার প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণটা কি
ওকে, এটা প্রকৃতিগত প্রত্যয়গত বিশ্লেষণটা হচ্ছে সম যোগ ধা যোগ ই, এর মধ্যে শব্দ হচ্ছে উপসর্গ, ধাটা হচ্ছে প্রকৃতি, আর ইটা হচ্ছে প্রত্যয়। ধাটা হচ্ছে প্রকৃতি আর ইটা হচ্ছে কি প্রত্যয়, আর সমটা হচ্ছে উপসর্গ। তাহলে যদি প্রশ্ন করে সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে, কারেক্ট আনসার প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে, যার বিশ্লেষণ হচ্ছে সমযোগ ধাযোগী। সো এই কারণে যদি প্রশ্ন করা হয় যে সন্ধি শব্দের বিশ্লেষণ কি, কারেক্ট আনসার দাগাবেন এইটা। যদি বলে সন্ধি শব্দের বিশ্লেষণ কি, সেটাও কি হবে, এটাই হবে। যদি বলে সন্ধি শব্দের বিশ্লেষণ কি, সন্ধি শব্দের বিশ্লেষণ কি, সেক্ষেত্রেও কারেক্ট আনসার কি হবে বলেন, এটাই হবে। ঠিক আছে, সংযোগ ধাযোগ ই। বাট যদি প্রশ্ন করে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, যদি প্রশ্ন করে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তখন কারেক্ট আনসার কি হবে জানেন? তখন কিন্তু কারেক্ট আনসার এটা হবে না, সংযোগ ধাযোগী, এটা হবে না। তখন কারেক্ট আনসার হবে হচ্ছে সমযোগ ধি। তখন কারেক্ট আনসার কি হবে? তখন কারেক্ট আনসার হবে হচ্ছে সম যোগ ধি, এটা হবে। এবং এটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধি, এটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধি। কথা কি ক্লিয়ার? এই জন্য ভালো করে প্রশ্নের দিকে খেয়াল করতে হবে, সন্ধি শব্দের বিশ্লেষণ চাইছে পরীক্ষায় নাকি সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ চাইছে। যদি সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ চায় তাহলে কিন্তু সংযোগ ধাযোগী এটা দিলে হবে না, তখন দিতে হবে সংযোগ ধি, এটা। আর যদি বলে সন্ধি শব্দের প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণ কি, তখন দিবেন আপনি সংযোগ ধাযোগী। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছেন? আশা করি এই পর্যন্ত আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আমাকে একটু জানান যে এই 2 পৃষ্ঠায় আমরা যা যা আলোচনা করেছি এইটুক পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। আমাকে জাস্ট খালি এইটুক জানান, যে আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন কিনা। আমাকে একটু জানাবেন যে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন কিনা। ওকে, জি ভাই, ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লিয়ার হয়েছেন, ভেরি গুড স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি সবাই। তাহলে সন্ধি সম্পর্কে বেসিক ধারণাটা আমাদের ক্লিয়ার। স্যার 4 নম্বর পয়েন্টটা আরেকবার একটু বুঝাই দেন। একজন বলছে 4 নম্বর পয়েন্টটা কি বলছি আমরা? 4 নম্বর পয়েন্ট কোথায়? আমি তো 4 নম্বর পয়েন্ট দেই নেই। 1 2 3 এর পরে 5 এ চলে গেছি। আচ্ছা যাই হোক, আচ্ছা ওইটাই বলছে 4 নম্বর পয়েন্টটা দেন নাই। আচ্ছা যাও, হোয়াটএভার, সমস্যা নাই। প্রকৃতি প্রত্যয় ক্লাস কবে হবে? প্রকৃতি প্রত্যয় বুঝি না, প্রকৃতি প্রত্যয় ক্লাস নিব না। ওকে, ফাইন। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। দেখেন আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ব্যাপারটা। সন্ধি শব্দটার অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। হচ্ছে সন্ধিতে কিসের মিলন ঘটে? কারেক্ট আনসার হচ্ছে ধ্বনির মিলন ঘটে। যদি অপশনে ধ্বনির না থাকে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে হচ্ছে বর্ণের। হচ্ছে যদি বলে সন্ধি কোন তত্ত্বের, এর সাথে আমার একটা বিষয় রিলেটেড আছে, সেটা হচ্ছে সমাসে কিসের মিলন ঘটে, সেক্ষেত্রে হবে হচ্ছে পদের। সন্ধি কোন তত্ত্বের হচ্ছে বিষয়, এটা অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস 9-10 ভার্সন 2020 2020 সালের ব্যাকরণ বই অনুযায়ী এটা ধ্বনি তত্ত্ব, 2021 সালের ব্যাকরণ বই অনুযায়ী শব্দ তত্ত্ব। যদি অপশনের দুটোই থাকে তাহলে ধ্বনি তত্ত্ব দাগানো উত্তম, আর যদি ধ্বনি তত্ত্ব না থাকে সেক্ষেত্রে শব্দ তত্ত্ব দাগাতে পারেন। ঠিক আছে, এরপরে বলেছি যে সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে, কারেক্ট আনসার প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। ব্যাকরণের যে কোনো টপিকের নাম, সন্ধি হোক, উপসর্গ হোক, প্রত্যয় হোক, সমাস হোক, বচন হোক, কারক হোক, যাই হোক, যে কোনো টপিকের নাম যদি বলে কিভাবে গঠিত হয়েছে, কারেক্ট আনসার হবে প্রকৃতি প্রত্যয় সাধিত হয়ে। এবং এর প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণটা হচ্ছে সংযোগ ধাযোগ ই। এখন যদি বলে সন্ধি শব্দের বিশ্লেষণ কি, সেটাও এটাই হবে সংযোগ ধাযোগ ই। বাট সন্ধি শব্দের বিশ্লেষণ না বলে যদি জিজ্ঞেস করে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তখন কারেক্ট আনসার হবে সংযোগ ধি, এবং এটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধি। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। এখন চলেন আমরা পরের পয়েন্টে যাই। যদি প্রশ্ন করা হয় যে সন্ধি কত প্রকার, যদি প্রশ্ন করা হয় সন্ধি কত প্রকার, এখন দেখেন সন্ধি কত প্রকার। এখন সন্ধি কত প্রকার বললে আপনাদের কাছ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছ থেকে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে স্যার সন্ধি 3 প্রকার: সরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস 9-10 এর নতুন বাংলা ব্যাকরণ বইতেও সন্ধি 3 প্রকার বলে ডিরেক্টলি এরকমটাই দেওয়া আছে যেভাবে আমি বললাম। বাট এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার না, বা এই জিনিসটা
মানে শুদ্ধ বলা যাবে না। আমাদের যে বাংলা একাডেমির অভিধান এটাতে কিন্তু সন্ধির প্রকারভেদটা এভাবে দেওয়া নাই যে সরস্বতী ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি। সেক্ষেত্রে কি দেওয়া আছে, যদি বলা হয় সন্ধি কত প্রকার, সেক্ষেত্রে কিন্তু সন্ধিকে ভাগ করা হয়েছে প্রাথমিকভাবে দুই ভাগে। একটা হচ্ছে বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম সন্ধি। একটা বাংলা সন্ধি আর একটা কি, আরেকটা হচ্ছে তৎসম সন্ধি। কিন্তু যদি বলে বাংলা সন্ধি কত প্রকার, যদি বলে কি বলেন বাংলা সন্ধি কত প্রকার, তখন বাংলা সন্ধি এইটা আবার মনে করেন দুই প্রকার। একটা হচ্ছে সরস সন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। একটা সরস সন্ধি আর একটা কি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আবার যদি বলে তৎসম সন্ধি কত প্রকার, এইটা হচ্ছে তিন প্রকার। কি কি, একটা হচ্ছে সরস সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। সরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এখন আপনাদের যেটা প্রবলেম, আপনারা যেটা চিন্তা করেন যে এখানে একটা সরস সন্ধি আছে, এখানে একটা সরস সন্ধি আছে, মানে বাংলা সরস সন্ধি তৎসম সরস সন্ধি দুইটা মিলে একটা, আবার বাংলা ব্যঞ্জন সন্ধি তৎসম ব্যঞ্জন সন্ধি দুইটা মিলে একটা, আর বিসর্গ সন্ধি একটা, মোট হচ্ছে তিনটা। আপনারা অনেকে এরকমটা মনে করেন, কিন্তু এরকম যদি প্রশ্ন করে যে সন্ধি কত প্রকার, আপনি যদি ডিরেক্ট তিন প্রকার দেন যে সরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তাহলে আপনারটা ভুল। কারেক্ট আনসার হচ্ছে সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি। যদি বলে বাংলা সন্ধি কয় প্রকার, তখন দুই প্রকার, বাংলা সরস সন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি কত প্রকার, এটা তিন প্রকার, তৎসম সরস সন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি, তৎসম বিসর্গ সন্ধি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটা মানে কিছু পয়েন্ট আছে, কিছু কমন কিছু ফ্যাক্টর এখন আমি আপনাদেরকে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনারা মাঝে মাঝে এরকম একটা কথা শুনে থাকেন যে নিপাতনে সিদ্ধ সরস সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, শুনেন না? তো এই যে নিপাতনে সিদ্ধ সরস সন্ধি, মনে রাখবেন বাংলা সরস সন্ধির কখনো নিপাতনে সিদ্ধ হয় না, বাংলা ব্যঞ্জন সন্ধির কখনো নিপাতনে সিদ্ধ হয় না। তার মানে যত নিপাতনে সিদ্ধ আছে সব নিপাতনে সিদ্ধ কার হয় বলেন, তৎসমর। তার মানে নিপাতনে সিদ্ধ যত সন্ধি সব কি বলেন, সব তৎসম। নিপাতনে সিদ্ধ যত সন্ধি আছে, ঠিক আছে, সব হচ্ছে তৎসম সন্ধি হয়। বাংলা সন্ধির কখনো নিপাতনে সিদ্ধ হয় না। তার মানে যত নিপাতনে সিদ্ধ সরস সন্ধি শুনেন সেটা বুঝতে হবে তৎসম সরস সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেটা শুনেন সেটা তৎসম ব্যঞ্জন সন্ধির নিপাতনে সিদ্ধ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মাঝে মাঝে আপনারা এরকম একটা প্রশ্ন করেন যে স্যার এই যে প্রথম শব্দের শেষে মানে হসন্ত দিতে হয়, সন্ধিতে কখনো কখনো আমরা দেখি হসন্ত দিতে হয়। এই যে একটু আগে আপনি সংযোগ ধি লিখছেন, এখানে হসন্ত দিছেন, আবার কখনো কখনো হসন্ত দেওয়া লাগে না। তাহলে প্রশ্ন হচ্ছে এই কখন হসন্ত দিব, কখন হসন্ত দিব না, এইটার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মনে রাখবেন বাংলা সরস সন্ধিতে হসন্ত দিতে হয় না, বাংলা ব্যঞ্জন সন্ধিতে হসন্ত দিতে হয় না, তৎসম সরস সন্ধিতে হসন্ত দিতে হয় না, তৎসম বিসর্গ সন্ধিতে হসন্ত দিতে হয় না। একমাত্র তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম শব্দের শেষে হসন্ত বসে, এছাড়া আর কোথাও হসন্ত বসে না। কথা কি ক্লিয়ার? তাহলে আবার বলছি আমি ব্যাপারটা, কেবল তৎসম ব্যঞ্জন সন্ধির কেবল তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম শব্দের শেষে হসন্ত বসে। প্রথম শব্দের শেষে কি বসে? হসন্ত বসে। কেবল তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম শব্দের শেষে হসন্ত বসে, এছাড়া আর কোথাও হসন্ত বসে না। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছেন? কেবল তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম শব্দের শেষে হসন্ত বসে, এছাড়া আর কোথাও হসন্ত বসে না। কথা কি ক্লিয়ার? এছাড়া কোথাও বসবে না। তো তার মানে এইটা আমরা যখন পড়বো তখন কেবল হসন্ত দেখবো, এছাড়া কোথাও হসন্ত বসবে না। তো এই যে বিষয়টা আমরা দেখলাম, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। এখন এই যে আমরা প্রকারভেদটা শিখলাম, সন্ধির প্রকারভেদটা শিখলাম, এই সন্ধির প্রকারভেদটা আমরা শিখেছি কিসের ভিত্তিতে? আমরা শিখেছি সন্ধির প্রকারভেদটা, এটা যেটা শিখলাম সেটা হচ্ছে উৎসের ভিত্তিতে। মানে শব্দটা কি বাংলা শব্দ নাকি শব্দটা তৎসম শব্দ, এইটার উপর বেস করে সন্ধি হচ্ছে দুই প্রকার। তার মানে উৎসের উপর ভিত্তি করে সন্ধি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম সন্ধি। তার মানে এই যে প্রকারভেদটা আমরা শিখলাম, এই প্রকারভেদটা কিসের উপর ভিত্তি করে? উৎসগত ভাবে। এই প্রকারভেদটা কিসের ভাবে ভাই বলেন? উৎসগত ভাবে এই প্রকারভেদটা হচ্ছে মানে আমরা করলাম, ঠিক আছে, উৎসগত প্রকারভেদ। কিন্তু মনে রাখতে হবে সন্ধি উৎসগত না হয়ে যদি বলে গঠন অনুসারে কত প্রকার, তাহলে গঠন অনুসারে সন্ধি কত প্রকার? আমার বিশ্বাস, আমার মনে হয় আমি এখন যেটা পড়াবো এটা আপনারা অনেকেই আগে শুনেনই নাই,
অনেক স্টুডেন্ট আগে এটা শুনেনি নাই যে সন্ধি গঠন অনুসারেও প্রকার আছে, বা এইটা এই এই তৎসম সন্ধি বা বাংলা সন্ধির বাইরেও যে সন্ধি বলতে কিছু একটা আছে বা সন্ধির প্রকারভেদ আছে, আমার বিশ্বাস অনেকে আপনারা এটা শুনেনি নাই। তো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে গঠন অনুসারে যদি বলে সন্ধি কত প্রকার, তাহলে কারেক্ট আনসার হচ্ছে লিখেন গঠন অনুসারে সন্ধি, গঠন অনুসারে সন্ধি 3 প্রকার, সরি 2 প্রকার। গঠন অনুসারে সন্ধি 2 প্রকার। 2 প্রকার কি কি? একটা হচ্ছে আন্তঃসন্ধি। একটাকে কি বলা হয় বলেন? একটাকে বলা হয় আন্তঃসন্ধি, আর আরেকটাকে বলা হচ্ছে বহিঃসন্ধি। একটাকে বলা হচ্ছে আন্তঃসন্ধি, আরেকটাকে বলা হচ্ছে কি? আরেকটাকে বলা হচ্ছে বহিঃসন্ধি। এখন কথা হচ্ছে আন্তঃসন্ধি আর বহিঃসন্ধি জিনিসটা কি ভাই? ওকে, আন্তঃসন্ধি আর বহিঃসন্ধি জিনিসটা কি আমি আপনাকে বলি, শুনেন। সন্ধিতে মনে রাখবেন একদম অ্যাকচুয়াল যেটা সন্ধির রুলস, সেখানে সবসময় সন্ধিতে কি ঘটবে? সন্ধিতে সবসময় মনে করেন এটা একটা শব্দ ধরে নেন, এর সাথে আরেকটা শব্দের মিলন ঘটেছে। ধরেন দুইটা শব্দের কি হয়েছে? মিলন ঘটেছে। তো মনে রাখবেন এই যে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এই দুইটা শব্দেরই অর্থ থাকতে হবে। তার মানে এটাও একটা অর্থবহ শব্দ হইতে হবে, এটাও একটা অর্থবহ শব্দ হইতে হবে, এবং এটাও একটা অর্থবহ শব্দ হইতে হবে। অর্থহীন কোন শব্দ হওয়া যাবে না। অ্যাকচুয়াল যেটা মানে সন্ধির অ্যাকচুয়াল রুলস। যেমন মনে করেন আমি যদি বলি বিদ্যালয়, এই যে খেয়াল করেন বিদ্যা এটারও অর্থ আছে, আবার আলয় এটারও অর্থ আছে। তাহলে বিদ্যার অর্থ আছে, আলয়ের অর্থ আছে, এটা মিলে একটা সন্ধি হয়েছে। আবার মনে করেন আমি যদি বলি শতেক, তাহলে এবার চিন্তা করেন শত এটার একটা অর্থ আছে, আবার এক এটারও একটা অর্থ আছে, দুটো মিলে তৈরি হচ্ছে নতুন একটা সন্ধি শতেক। তার মানে আমি বোঝাতে চাচ্ছি দুইটা অংশেরই অর্থ থাকবে, এটা হচ্ছে সন্ধির অ্যাকচুয়াল রুলস। কিন্তু আপনাকে যে বিষয়টা এখন হয়রান করার মতো তথ্য দিব সেটা হচ্ছে কখনো কখনো প্রত্যয় এবং উপসর্গ এইগুলার মাধ্যমে গঠিত শব্দকেও সন্ধির মধ্যে দেখানো হয়, সেটাকেই বলা হয় আন্তঃসন্ধি। তার মানে ব্যাপারটা হচ্ছে যেগুলো প্রত্যয় অথবা উপসর্গের মাধ্যমে, প্রত্যয় ও উপসর্গের মাধ্যমে গঠিত, প্রত্যয় ও উপসর্গের মাধ্যমে গঠিত, যেগুলো প্রত্যয় উপসর্গের মাধ্যমে গঠিত, প্রত্যয় উপসর্গের মাধ্যমে গঠিত যে শব্দ, এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হচ্ছে আন্তঃসন্ধি। এখন প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আর উপসর্গের মাধ্যমে গঠিত শব্দের সাথে এটার পার্থক্যটা কোথায়? সিম্পল বিষয়, প্রত্যয় শব্দের মধ্যে কি হয়? প্রত্যয় শব্দের মধ্যে হচ্ছে অতিরিক্ত অংশ যেটা বসে সেটার কোনো অর্থ থাকে না, মানে পরে যেটা যুক্ত হয়। আর উপসর্গের মধ্যে প্রথমে যেটা যুক্ত হয় এটার কোনো অর্থ থাকে না। এই যে মনে করেন সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমি আপনাকে একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনাকে আমি বললাম, ধরেন আমি বললাম যে এই যে দেখেন ষষ্ঠ শব্দ, যে আপনারা যে সারা জীবন ঠাড়া মুখস্থ করে আসছেন, আমি জানি ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ বললে আপনারা পারবেন, কারণ এটা ঠাড়া মুখস্থ করে আসছেন যে ষষ্ঠ যোগ থ। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলেন? ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ ঠাড়া মুখস্থ করে আসছেন যে ষষ্ঠ যোগ থ। এখন প্রশ্ন হচ্ছে এই ষষ্ঠের অর্থ কি? ষষ্ঠের কোনো অর্থ আছে? বা এই থয়ের অর্থ কি? থয়ের কোনো অর্থ আছে? নাই। তার মানে এটাকে কিন্তু আপনি সন্ধির নিয়ম অনুযায়ী সন্ধি বলতে পারবেন না, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় বহুবার আসছে। এই যে আপনার পরীক্ষা আসে মাঝে মাঝে যে প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদ কি, আপনি দেখবেন প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রিয় যোগ ইমন। প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রিয় যোগ ইমন। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে বললাম প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদ কি, সন্ধির এমন কোন রুলস নাই, সরল সন্ধি হোক, ব্যঞ্জন সন্ধি হোক, তৎসম হোক, বাংলা হোক, বিসর্গ হোক, এমন কোন রুলস নাই যেই রুলসে প্রিয় যোগ ইমন যোগ হয়ে প্রেম হবে, এমন কোন রুলস নাই। তাহলে এটা কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, তাও প্রত্যয়ের ব্যতিক্রম। ইমা থাকলে ইমন হয়, এই রুলসের ব্যতিক্রম। যেমন নীলিমা নীল যোগ ইমন, দ্রাঘিমা দীর্ঘ যোগ ইমন, লঘিমা লঘু যোগ ইমন, গরিমা গুরু যোগ ইমন, রক্তিমা রক্ত যোগ ইমন। সেই রুলসের আন্ডারে এটা একটা ব্যতিক্রম নিয়ম বা ব্যতিক্রম শব্দ, যে ইমা থাকলে ইমন হয়, কিন্তু প্রেম শব্দের মধ্যে ইমা না থাকার পরেও ইমন হচ্ছে, এটা ব্যতিক্রম। কিন্তু এটা প্রত্যয় দিয়ে গঠিত বিধায় আন্তঃসন্ধির রুলস অনুসারে সন্ধির মধ্যে মাঝে মাঝে দেখা যায়,
আমার পয়েন্টটা কি বুঝতে পারছি? আগে বলেন এই বিষয়টা কি বুঝছেন কিনা, যে সন্ধির মধ্যে মাঝে মাঝে উপসর্গ এবং প্রত্যয়ের উদাহরণও দেখতে পাওয়া যায়, এবং এটা সবচেয়ে কমন। আমি একটা উদাহরণ আপনাকে বলি, আপনি কেমনে বুঝবেন যে একটা উদাহরণ দেখে এটা কি সন্ধি নাকি উপসর্গ। যেমন আপনাদেরকে খুবই কমন একটা উদাহরণ বলি, দ্বৈপায়ন শব্দটা কিভাবে গঠিত হয়েছে। দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাই না? দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা নিয়ে অবশ্য ঝামেলা আছে। কেউ কেউ বলে এটা দ্বীপযোগ আয়ন, আবার কেউ কেউ বলে এটা দ্বীপযোগ অয়ন। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কেউ কেউ বলে এটা দ্বীপযোগ আয়ন, আবার কেউ কেউ বলে এটা দ্বীপযোগ অয়ন। এখন অয়ন হবে না আয়ন হবে সেটা নিয়ে পরে আলোচনা করব, আমি ওইটা এখন আলোচনা করব না। বাট আপনাকে যে জিনিসটা বোঝানোর জন্য এই রুলসটা আনছি বা এই উদাহরণটা আনছি, সেটা ভালো করে বুঝেন। মনে রাখবেন, সন্ধিতে যখন মিলনটা ঘটে, সন্ধিতে যখন দুইটা শব্দের কি ঘটে বলেন, মিলনটা ঘটে। সন্ধিতে যখন দুইটা শব্দের মিলনটা ঘটে, তখন সন্ধিতে সবসময় মিলনটা ঘটে প্রথম শব্দের শেষ এবং দ্বিতীয় শব্দের শুরু, এই দুই জায়গায় যা মানে মিলন ঘটার তা ঘটবে। অর্থাৎ মনে করেন সন্ধি, এটা সরস সন্ধি হোক, ব্যঞ্জন সন্ধি হোক, বিসর্গ সন্ধি হোক, বাংলা হোক, তৎসম হোক, যে সন্ধি হোক, সন্ধিতে সবসময় মিলনটা ঘটে প্রথম শব্দের শেষ এই জায়গায় এবং দ্বিতীয় শব্দের শুরু এই জায়গায়। সন্ধিতে কখনোই প্রথম শব্দের প্রথমে কি আছে ডাজেন্ট ম্যাটার, দ্বিতীয় শব্দের শেষে কি আছে ডাজেন্ট ম্যাটার, এই দুইটা কখনোই পরিবর্তন হবে না। যদি হয় তাহলে বুঝে নিতে হবে বাবা এটা এখন আর সন্ধি নাই, এটা প্রত্যয় বা অন্য কিছু। কথা কি ক্লিয়ার? যেমন দেখেন, যেমন আমি যদি বলি আপনাকে কিছু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমি যদি বলি, ধরেন আমি বললাম শতেক, এখন এই যে বললাম শতেক, এখন শতেক শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে শত যোগ এক। এখন দেখেন শত, এটা লাস্টে কি আছে ও আছে, আবার এক, এটা ফার্স্টে কি আছে এ আছে, দুইটা মিলে কি হয়ে গেছে, দুইটা মিলে হয়ে গেছে হচ্ছে শতেক। তাইলে এই অটা লোপ পাইছে কোন জায়গা থেকে, এই যে এখানে, এখানের মধ্যে পরিবর্তনটা হয়েছে, স এর জায়গায় স, ক এর জায়গায় ক, এটা কিন্তু পরিবর্তন হয় নাই। যা কিছু হয়েছে এই একটা বসে গেছে, অটা লোপ পাইছে। আবার মনে করেন আমি বললাম বিদ্যালয়, তাহলে এবার খেয়াল করেন, এই যে বললাম বিদ্যালয় শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, বিদ্যালয় শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে দেখেন বিদ্যা যোগ আলয়। এখন তাহলে খেয়াল করেন আমার বিদ্যালয় শব্দের মধ্যে এখানে কিন্তু আমি বিদ্যা পুরোটাই বসাইছি, এই যে এটা, আর আলয়ের মধ্যে আমি শুধু লয় এইটুক বসাইছি। তার মানে আমার এই আ শব্দটা কিন্তু কি লোপ পাইছে। কথা কি ক্লিয়ার? তার মানে আমার এখান থেকে কিছু একটা লোপ পাবে, অথবা কিছু একটা চলে যাবে, অথবা দুইটা মিলে নতুন কিছু তৈরি হবে, বা নতুন একটা বর্ণ আসবে। যাই হবে সব কোথায় হবে, এইটুকের মধ্যে হবে। যাই হবে সেইটুক কোথায় হবে, এইটুকের মধ্যে হবে। সন্ধিতে কখনোই এইখানে বা এইখানে পরিবর্তন হবে না, যদি অ্যাকচুয়াল সন্ধির নিয়ম হয়। আমার কথা বুঝতে পারছেন? যদি এইখানে পরিবর্তন হয় বা এইখানে পরিবর্তন হয় তাহলে বুঝে নিতে হবে এটা এখন আর সন্ধির নিয়ম নাই। কথা কি ক্লিয়ার? যেমন দেখেন আমি এখানে এটা দেখালাম হচ্ছে লোপ পাইছে, পরিবর্তন হয় এটার কয়েকটা উদাহরণ দেখাই। যেমন পরিবর্তন হয়, যেমন মনে করেন আমি যদি আপনাকে বলি, ধরেন আমি বললাম হচ্ছে এরকম দেখেন, আমি যদি বলি জন যোগ এক, জন যোগ এক। এখন দেখেন জন, এটা লাস্টে কিছু নাই, কিছু নাই মানে ও আছে, আর এখানে হচ্ছে এ, এ আছে। তাহলে ও আর এ দুইটা মিলে হয়ে গেছে কি, ও বা আয়ের পরে এ বা ওই থাকলে দুইটা মিলে হয় ওই কার, এবং এই কারটা কোথায় হবে, এই যে মাঝখানে এখানেই হবে। তার মানে ব্যাপারটা কি হবে, জ নই কু। কথা কি বুঝতে পারছেন? দেখেন জয়ের জায়গায় জ আছে, কয়ের জায়গায় ক আছে, যা কিছু ঘটার পরিবর্তন সব কোথায় হবে, মাঝখানে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? কিন্তু এইখানে দ্বৈপায়ন শব্দ দেখেন, এটা অয়ন হোক বা আয়ন হোক, আমার মিলনটা তো হবে বা পরিবর্তনটা তো হবে এইটুকে নাকি, আমার মিলন বা পরিবর্তন যাই হোক এইটুকে হবে। তাহলে দয় দীর্ঘিকার তো পরিবর্তন হওয়ার কথা না, কথা না তো, কিন্তু এখানে দেখতেছি আমি দয় দীর্ঘিকার হয়ে গেছে দ উইকার। তার মানে কি আমার এটা আসলে সন্ধির রুলসে হয় নাই, এটা প্রত্যয়ের রুলস। আমি কি বুঝতে পারছি? আমি আপনার মানে আমি কিন্তু এখনো সন্ধি শুরুই করি নাই, আমি এখনো বেসিক আলোচনা করতেছি আপনার। সন্ধি জিনিসটা কি, কেন এটা সন্ধি, কেন এটা প্রত্যয় না, আগে এই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করতেছি। ব্যাপারটা বুঝেন যে সন্ধিতে মিলনটা ঘটলে পরিবর্তনটা কোথায় হবে, এইখানে হবে। আমার এখানে দেখতেছি দ্বীপ যোগ অয়ন হোক আর আয়ন হোক যেটাই হোক, আমি দেখতেছি এটা কিন্তু ঐকার হয়ে গেছে, দয় দীর্ঘিকারটা পরিবর্তন ঐকার হয়ে গেছে। তার মানে এটা এখন আর সন্ধি না। আমি কি বুঝাইতে পারছি? বলেন এই বিষয়টা এতক্ষণ পর্যন্ত যেটা বুঝাইলাম, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? একটু বলেন আমাকে। তাহলে এতক্ষণ যাবত আমরা আলোচনা করেছি হচ্ছে এই যে আন্তঃসন্ধি বহিঃসন্ধির ব্যাপারগুলো নিয়ে। এইবার আমরা এই আন্তঃসন্ধি বহিঃসন্ধির ব্যাপারটা নিয়ে কেন আলোচনা করেছি একটু পরেই দেখবেন আপনার কাজে লাগবে, একটু পরেই দেখবেন কাজে লাগবে।
এখন আজকের ক্লাসে আমরা আলোচনা করবো কি নিয়ে? আজকের ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে এইটা নিয়ে, এই যে বাংলা স্বর সন্ধি, তারপরে বাংলা ব্যঞ্জন সন্ধি, তারপর হচ্ছে তৎসম স্বর সন্ধি, আর হচ্ছে এই তৎসম স্বর সন্ধির যে নিপাতনে আছে সেইটা। আর আগামী ক্লাসে আমরা আলোচনা করব তৎসম ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এইটা নিয়ে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে চলেন আমরা আজকের ক্লাসে আলোচনা করবো প্রথমে বাংলা স্বর সন্ধি এটা নিয়ে। ওকে, সো হেডলাইন দেন, বাংলা স্বর সন্ধি। বাংলা স্বর সন্ধি, বাংলা স্বর সন্ধি। এইবার আসেন বাংলা স্বর সন্ধি ব্যাপারটা কি? বাংলা স্বর সন্ধি, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলা স্বর সন্ধিতে কি হবে। এই যে একটু আগে আমি যেটা বলেছি, সন্ধিতে সবসময় কি হবে, সন্ধির যেটা অ্যাকচুয়াল নিয়ম সন্ধিতে, সেটা কি হবে, সন্ধিতে যখন মিলনটা ঘটবে, সন্ধিতে মিলনটা যখন ঘটবে, তখন প্রথম শব্দের শেষ এবং দ্বিতীয় শব্দের শুরু, এই দুই জায়গাতে হচ্ছে মিলনটা ঘটবে, তাই না? একটু আগে যেটা বললাম। তো বাংলা শব্দের স্বর সন্ধিতে কি হবে মনে রাখবেন, এখানে একটা স্বর থাকবে এবং এখানে একটা স্বর থাকবে, এটাকেই বলা হবে বাংলা শব্দের স্বর সন্ধি। অর্থাৎ প্রথম শব্দের শেষে যদি স্বর থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি স্বর থাকে, তাহলে সেটাকে আমরা বাংলা শব্দের স্বর সন্ধি বলবো। যেমন দু একটা উদাহরণ দেখাই আপনাকে আমি। যেমন আপনাকে যদি আমি বলি, দেখেন শাখারি, খেয়াল করেন, শাখা যোগ আরি, এই যে আমি বললাম শাখা যোগ আরি, তাহলে খেয়াল করেন, শাখা এখানে কি আছে, লাস্টে আ আছে, আবার আরি এখানে কি আছে বলেন, আ আছে। তাহলে দুটো মিলে কি হয়ে গেছে, দুটো মিলে হয়ে গেছে হচ্ছে শাখারি, শাখা যোগ আরি, শাখারি। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এখানেও আ এখানেও আ, দুটোতেই স্বর স্বর আছে। আবার সেম ভাবে দেখেন, আমি যদি বলি শতেক, তাহলে এবার খেয়াল করেন, শত যোগ এক, শত যোগ এক সমান কি, সমান হয়ে গেছে শতেক। তাহলে এবার খেয়াল করেন, শত এটা লাস্টে কি আছে, ও আছে, আবার এক এটা ফার্স্টে কি আছে, এ আছে। সো এখানে ও আর এ, এই দুইটার মধ্যে থেকে এটা বজায় আছে, ওটা লোপ পেয়েছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে এই যে শাখা যোগারি শাখারি বা শতযোগ এক শতেক, এই দুইটার মধ্যে কি আছে, প্রথম শব্দের শেষে স্বর আছে, দ্বিতীয় শব্দের শুরুতে স্বর আছে। তাই এগুলোকে আমরা কি বলবো, বাংলা শব্দের স্বর সন্ধি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? একটু বলেন, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এটা খুবই সিম্পল, এখানে আর তেমন কিছু নাই বোঝানোর। শেষ ঝামেলা বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধিতে, ওখানে আমরা যাচ্ছি। বাট এইটুকু কি ক্লিয়ার হয়েছেন কিনা জানান, এইটুকু কি ক্লিয়ার হয়েছেন একটু জানান। ওকে, জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা পরের পয়েন্ট যাবো। বাংলা শব্দের স্বর সন্ধি শেষ করলাম। এবার আসেন বাংলা ব্যঞ্জন সন্ধি। এবার আসেন বাংলা ব্যঞ্জন সন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি। এক মিনিট, বাংলা ব্যঞ্জন সন্ধি। ভাই আসসালামু আলাইকুম, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি ভাই, ক্লাস শেষে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে এবার দেখেন বাংলা ব্যঞ্জন সন্ধির ব্যাপারটা কি আমি একটু ক্লিয়ার করছি। বাংলা ব্যঞ্জন সন্ধি এখানে কি হবে, এটা তিন ভাবে গঠিত হতে পারে। বাংলা ব্যঞ্জন সন্ধি কিভাবে গঠিত হতে পারে বলেন, তিন ভাবে গঠিত হতে পারে। তিন ভাবে কি কি আছে? এক নম্বর হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন। এক নম্বর কি বলেন? এক নম্বর হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন, স্বর প্লাস ব্যঞ্জন। দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর। দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর। আর তিন নম্বর হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। তিন নম্বর হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। মানে ব্যাপারটা কি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, ওই যে একটু আগে আমরা বলছিলাম না যে সন্ধিতে মিলনটা ঘটে কোথায়, সন্ধিতে মিলনটা ঘটে হচ্ছে আহ প্রথম শব্দের শেষে, প্রথম শব্দের শেষে আর দ্বিতীয় শব্দের শুরুতে। তো ব্যাপারটা হচ্ছে মনে করেন, ব্যাপারটা হচ্ছে মনে করেন এটা যদি একটা স্বর হয় আর এটা যদি ব্যঞ্জন হয়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই যে স্বর প্লাস ব্যঞ্জন এরকম, ঠিক আছে, এই প্রথমটার মতো। অথবা এটা যদি দেখেন যে উল্টা, সরি, এটা যদি দেখেন যে উল্টায় গেছে, উল্টায় গেছে, এটা যদি দেখেন উল্টায় গেছে, উল্টায় গেছে মানে কি ভাই, উল্টায় গেছে মানে হচ্ছে ধরেন এখানে আছে ব্যঞ্জন আর এখানে আছে স্বর, ধরেন এখানে আছে ব্যঞ্জন আর এখানে আছে স্বর, কারণ এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় রুলস অনুযায়ী এইটা। আর তিন নম্বরটা হচ্ছে বলতেছি দুই জায়গায় ব্যঞ্জন আছে, তাহলে এখানেও ব্যঞ্জন এখানেও ব্যঞ্জন। এভাবেও বাংলা ব্যঞ্জন শুধু গঠিত হতে পারে। বাংলা ব্যঞ্জন শুধু গঠিত হওয়ার উপায় হচ্ছে তিনটা, স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর এবং ব্যঞ্জন ব্যঞ্জন, তিনটা উপায়। তো আমরা প্রত্যেকটার কিছু উদাহরণ একটু ক্লিয়ার করে নিই, প্রত্যেকটারই কিছু উদাহরণ আমরা একটু দেখে আসেন। যেমন আমি যদি বলি স্বর প্লাস ব্যঞ্জন, যেমন আমি যদি বলি দেখেন কাঁচা যোগ কলা, একটু খেয়াল করে দেখো ভাই, কাঁচা যোগ কলা, দেখো ভালো করে দেখো, কাঁচা লাস্টে কি আছে, আ মানে স্বর,
কলা, এটা ফার্স্টে কি আছে দেখো, ক মানে ব্যঞ্জন, তাহলে স্বরের পরে ব্যঞ্জন আসছে, দুটো মিলে কি হয়ে গেছে বলো, দুটো মিলে হয়ে গেছে কাঁচকলা, কাঁচা যোগ কলা কাঁচকলা। এরকম আর কি হতে পারে, কাঁচা যোগ কলা কাঁচকলা, এরকম হতে পারে। যেমন দেখো আমি যদি বলি রাজা যোগ পুত্র, দেখো রাজা লাস্টে কি আছে আ, এরপরে দেখো আমি বললাম পুত্র, তাহলে পুত্র ফার্স্টে কি আছে বলো প, তাহলে স্বরের পরে ব্যঞ্জন আছে, দুটো মিলে কি হয়ে গেছে, দুটো মিলে হয়ে গেছে রাজপুত্র, রাজা যোগ পুত্র রাজপুত্র। কাঁচা যোগ কলা কাঁচকলা, এরকম আরো উদাহরণ আছে। আমি যদি বলি ঘোড়া যোগ দৌড়, দুটো মিলে কি হয়ে গেছে ঘোড় দৌড়, ঘোড়া যোগ দৌড়, দুটো মিলে হয়ে গেছে ঘোড় দৌড়। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এই যে বিষয়টা কাঁচা যোগ কলা কাঁচকলা, রাজা যোগ পুত্র রাজপুত্র, সেটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন, স্বর প্লাস ব্যঞ্জন, এই রুলস এর মধ্যে পড়েছে। এইবার আসেন আমরা চলে যাব ব্যঞ্জন প্লাস স্বর, এটার উদাহরণে। যেমন প্রথমে ব্যঞ্জন থাকবে পরে স্বর থাকবে। যেমন আমি যদি বলি দেখেন তিন, তিন যোগ এক সমান সমান কি হয়েছে, সমান সমান হয়েছে তিন এক। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে তিন, এটার উচ্চারণ কিন্তু আপনি বলেন না তিন। আচ্ছা আপনারা মনে করেন তিন ভাই বোন, আপনি কি বলেন আমরা তিন বোন ভাইও, তারপর বলেন না, আপনি বলেন তিন বা বোন। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন তিন ব্যঞ্জন আর এটা কি স্বর, তাহলে ব্যঞ্জনের পর স্বরের মিলন ঘটেছে, দুটো মিলে কি আছে তিন এক। অথবা দেখেন যদি বলি বোন যোগ আই, তাহলে বোন যোগ আই, দুটো মিলে কি হয়েছে, দুটো মিলে হয়েছে বোনাই, বোন যোগ আই সমান সমান বোনাই, তাহলে বোন ব্যঞ্জন আই স্বর, দুটো মিলে হয়েছে কি বোনাই। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে ব্যঞ্জনের পর স্বর এসেছে, এখানেও ব্যঞ্জনের পর স্বর এসেছে। একটু খেয়াল করে দেখেন, একটু আগে আপনি পড়ছেন শতেক হচ্ছে বাংলা শব্দের স্বর সন্ধি, আর এখন পড়তেছেন তিন এক হচ্ছে বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। তার মানে উচ্চারণ একরকম হলেই ব্যাপারটা হচ্ছে, তাহলে ব্যঞ্জন ব্যঞ্জনের সাথে স্বরের মিলন ঘটেছে, এটা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি দেখেন, শতেক এটা কিন্তু বাংলা শব্দের স্বর সন্ধি, আর তিন এক এটা কিন্তু বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। তার মানে উচ্চারণ একরকম হলেই সেটা যে একই রকম সন্ধি হবে ব্যাপারটা তা না, এটা ডিপেন্ড করে কিসের উপরে, গঠনের উপরে। দেখেন তিন, এটার উচ্চারণ কিন্তু আপনি লাস্টে তিন বলেন না, কিন্তু শত ওখানে কিন্তু উচ্চারণে আপনি লাস্টে অ না থাকলেও উচ্চারণ করছেন, আপনি কিন্তু বলেন না সৎ, আপনি বলেন শত, লাস্টে একটা অ আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সেই কারণে এটা হচ্ছে বাংলা শব্দের স্বর সন্ধি, আর এটা বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখেন এই যে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এটার ব্যাপারটা ক্লিয়ার করি। এখন এইটার একটা উদাহরণ দেই, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, অর্থাৎ প্রথম শব্দে শেষে ব্যঞ্জন থাকবে, দ্বিতীয় শব্দে শুরুতে ব্যঞ্জন থাকবে, দুই জায়গাতেই ব্যঞ্জন থাকবে। যেমন যেমন প্রথম শব্দে শেষে ব্যঞ্জন থাকবে, দ্বিতীয় শব্দের শুরুতেও ব্যঞ্জন থাকবে। যেমন যেমন মনে করেন আমি যদি বলি যেমন মনে করেন আমি যদি বলি নাত যোগ জামাই। হ্যালো আসসালামু আলাইকুম আব্দু। হ্যাঁ বেরো যাও, সমস্যা নেই, ওকে। তাহলে খেয়াল করেন দেখেন, নাত যোগ জামাই সমান সমান হচ্ছে নাচ জামাই, নাত যোগ জামাই সমান সমান হচ্ছে নাচ জামাই, নাচ যোগ জামাই সমান সমান কি, সমান সমান হচ্ছে নাচ জামাই। ঠিক আছে, এই যে দেখেন এখানেও ব্যঞ্জন আছে এখানেও ব্যঞ্জন আছে। আবার দেখেন আমি যদি বলি আমি যদি বলি বদ যোগ জাত, খেয়াল করেন বদ যোগ জাত সমান সমান কি, সমান সমান হচ্ছে বদ জাত, বদ যোগ জাত সমান সমান কি, সমান সমান হচ্ছে বদ জাত। তার মানে এখানেও ব্যঞ্জন আছে এখানেও ব্যঞ্জন আছে, তাহলে দুই জায়গাতেই ব্যঞ্জন থাকবে, এটাকে আমরা কি বলবো, বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি। আশা করি এই বিষয়টা পুরোপুরি আপনারা ক্লিয়ার হয়েছেন। স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এই তিনটা বিষয় কি ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু জানান, এই তিনটা বিষয় কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানান, এই তিনটা বিষয় কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানান, এই তিনটা বিষয় কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা তানিম বলতেছে ভাইয়া কলাতে তো ও আছে। আচ্ছা তানিমের একটা কমেন্ট দেখলাম, তানিম বলছে ভাইয়া কলাতে তো ও আছে। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা মোহাম্মদ তারেকও একটু আগে বলছিল, মানে এই সেম পয়েন্টটা বলছিল যে স্যার কলার কয়ের সাথে কি অ নেই? অবশ্যই আছে। কলার কয়ের সাথে কি অ নেই? অবশ্যই আছে। এই যে কাঁচা যোগ কলা, এই কয়ের মধ্যে কয়ের পরে একটা অ আছে, কিন্তু অটা কোথায়? অটা কি কয়ের আগে না কয়ের পরে? কলা, তার মানে কয়ের পরে অ, অটা তো নিশ্চয় কয়ের আগে না। যদি কয়ের আগে ওটা হয় তাহলে এটার উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে অকলা। এটা তো আর অকলা না, উচ্চারণ কলা, তার মানে অ আছে কিন্তু পরে। আমি কি বলছি, সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন, মানে মানে দ্বিতীয় শব্দের শুরুতে কি থাকবে, দ্বিতীয় শব্দের শুরুতে এই জায়গায় কি থাকবে, এইটা হচ্ছে ব্যঞ্জন থাকতে হবে। কয়ের সাথে ও আছে না কি আছে জাহান নামে যাক, আমার দেখার দরকার নেই তো। কয়ের সাথে ও আছে, আমি মানছি ও আছে, কিন্তু ওটা কোথায়? কয়ের আগে না কয়ের পরে? কয়ের পরে আছে। আগে কি, আগে ক, ক মানে কি ব্যঞ্জন। বুঝছেন জিনিসটা? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার।
ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে তোমরা সবাই? কি জাতের সাথে তো আ আছে, এই যে ইসমাইল মিম বলছে ভাইয়া জাতের সাথে তো আ আছে। ওরে খোদারে, জাতের সাথে আ আছে কিন্তু আকারটা কোথায়? আচ্ছা তুই জাত শব্দটা ভাঙ, বলতো জাত শব্দটা ভাঙলে কি হয়? জ যোগ আ যোগ ত, এরকম না? মানে জ যোগ আ যোগ ত এরকম না, মানে আকার আছে কিন্তু আকারটা কি আগে? যদি আকার আগে উচ্চারিত হয় তাহলে তো এটার উচ্চারণ হবে হচ্ছে আজত। এটার উচ্চারণ কি আজত? আকার কি আগে না জ আগে? আগে তো জ, মানে আগে তো ব্যঞ্জন। কথা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? বলো বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার হয়েছ? বলো বুঝছো না বুঝো নাই? এটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো? এটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো? একটু জানো এটা কি ক্লিয়ার হয়েছ? আকাশ তালুকদার বলছে ছোট যোগ দাও, ছোট দাও, এটা কি সরপ্লাস ব্যঞ্জন? হ্যাঁ, সরপ্লাস ব্যঞ্জন। জি স্যার, ক্লিয়ার 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 স্যার। জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই বুঝছি, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে সবাই যেহেতু ক্লিয়ার হয়েছেন, এবার আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। মাঝে মাঝে ইউনিভার্সিটি গুলোর প্রশ্নকর্তারা এই পয়েন্ট তিনটা থেকে উদাহরণ প্রশ্ন না দিয়ে এটাকে একটু ঘুরে থিওরিটিক্যাল কোশ্চেন করে, মানে এমসিকিউ কোশ্চেন, বাট কোশ্চেনটা থিওরিটিক্যাল। যেমন কি আমি আপনাকে একটা স্যাম্পল উদাহরণ দিয়ে বুঝাই। মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে সন্ধিতে, মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে, সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে, স্বরের পরে ব্যঞ্জন এলে, সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে স্বরধ্বনিটি কি হয়? সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে স্বরধ্বনিটি কি হয়? সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে স্বরধ্বনিটি কি হয়? আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে এই ধরনের কোশ্চেন পাবেন। অপশন থাকে কি জানেন? এরকম অপশন থাকে। অপশন থাকে হচ্ছে অপশন এ বি সি ডি। ওকে, লুপ্ত হয় অপশন এ থাকে, লুপ্ত হয় বি নাম্বার, লুপ্ত হয় না, লুপ্ত হয় না সি নাম্বার, পরিবর্তন হয় সি নাম্বার, পরিবর্তন হয় ডি নাম্বার, পরিবর্তন হয় না ডি নাম্বার, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তো এখানে খেয়াল করেন, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা দেখি কি বলছে আমাদের পয়েন্টে, কি বলছে প্রশ্নটা, কি বলছে? প্রশ্ন বলছে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে, স্বরের পরে ব্যঞ্জন মানে কি? মানে যে এটার কথা বলতেছে, স্বরের পরে ব্যঞ্জন আসলে এটার কথা বলতেছে। তাহলে সন্ধিতে স্বরের পরে যদি ব্যঞ্জন আসে তাহলে স্বরধ্বনিটা কি হয়? চলো আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, স্বরের পরে ব্যঞ্জন আসছে, স্বর ছিল আকার, ব্যঞ্জন ছিল ক, স্বরের পরে ব্যঞ্জন আসছে। দেখেন তো এই স্বরটা কি এখানে বজায় আছে? স্বরটা কি বজায় আছে? আমরা কি বলতেছি? কাঁচা চোখ কলা, কাঁচা কলা না কাঁচকলা? কাঁচকলা। তার মানে আকারটা নাই, লুপ্ত হয়ে গেছে। আবার দেখেন, রাজা যোগ পুত্র, রাজা স্বর আছে, পুত্র প আছে, তাহলে স্বরের পরে ব্যঞ্জন আছে। আপনি কি বলতেছেন? রাজা পুত্র না রাজপুত্র? রাজপুত্র বলতেছেন, তার মানে এখানে এই আকারটা লুপ্ত হয়ে গেছে। তাহলে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে স্বরধ্বনিটা কি হয়? বলেন কি হয়? কারেক্ট আনসার হচ্ছে লুপ্ত হয়। সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে শব্দটি কি হয়? কারেক্ট আনসার হচ্ছে লুপ্ত হয়। কারেক্ট আনসার হচ্ছে লুপ্ত হয়। এখন সেম কোশ্চেনটা যদি আরেকবার বলে, সন্ধিতে সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর এলে, সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর এলে, ব্যঞ্জনের পর স্বর এলে স্বরধ্বনিটি কি হয়? ব্যঞ্জনের পর স্বর এলে স্বরধ্বনিটি স্বরধ্বনিটি কি হয়? ব্যঞ্জনের পর স্বর এলে স্বরধ্বনিটি কি হয়? সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর এলে স্বরধ্বনিটি কি হয়? কারেক্ট আনসার কি হবে? খেয়াল করেন, ওই আগের মতো অপশন, লুপ্ত হয় লুপ্ত হয় না, পরিবর্তন হয় পরিবর্তন হয় না। তাহলে খেয়াল করেন, সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর এলে স্বরধ্বনিটি কি হয়? এই যে দেখেন, ব্যঞ্জনের পর স্বর, মানে এটার কথা বলা হচ্ছে। তো ব্যঞ্জন ছিল তিন, এখানে ব্যঞ্জনের পর আসছে স্বর। এখন দেখেন তো এই যে একারটা কি লুপ্ত হয়ে গেছে নাকি বজায় আছে? বজায় আছে, তার মানে লুপ্ত হয় না। আবার দেখেন এই যে বন যোগ আই, তাহলে দেখেন এখানে ছিল ন, এখানে ছিল আকার, তাহলে আমার এটা কি লুপ্ত হয়েছে? লুপ্ত হয় নাই, আকারটা কিন্তু ন আকারের সাথে বসে গেছে। তাহলে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে স্বরধ্বনি লুপ্ত হয়, কিন্তু ব্যঞ্জনের পর স্বর আসলে স্বরধ্বনি লুপ্ত হয় না। ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন নাই? বলেন। লুপ্ত হয় না, ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন নাই? লুপ্ত হয় না, সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর আসলে স্বরধ্বনি লুপ্ত হয় না। ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে স্বরধ্বনিটা লুপ্ত হয়, আর ব্যঞ্জনের পর স্বর আসলে স্বরধ্বনিটা লুপ্ত হয় না। জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান আমাকে।
সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে স্বর দুটো লুপ্ত হয়, কিন্তু ব্যঞ্জনের পর স্বর আসলে স্বর দুটো লুপ্ত হয় না। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? ভেরি গুড, থ্যাংক ইউ। এইবার আমি আপনাকে যেটা বলবো মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে, এটা তো প্রথম দুইটা পয়েন্ট গেল, এখন 3 নম্বর যে পয়েন্টটা ছিল, 3 নম্বর যে পয়েন্টটা ছিল অর্থাৎ এইটার একটা অল্টারনেটিভ নাম আছে, জানেন এইটার নাম কি? ওকে, এইটার একটা অল্টারনেটিভ নাম আছে, নামটা হচ্ছে, আপনাকে একটু বলি, এইটার অল্টারনেটিভ নামটা হচ্ছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। এটাকে কি বলা হয় বলেন? এটার অল্টারনেটিভ নাম হচ্ছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি, এটাকে বলা হয় প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। কথা কি বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, ভাই প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি জিনিসটা কি, বা কেন এটাকে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি বলা হয়? বুঝছি, ওকে ফাইন, বুঝছি। তাহলে স্বর প্লাস ব্যঞ্জন, এটা ঠিক আছে, ব্যঞ্জন প্লাস স্বর, এটাও ঠিক আছে, এবং ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি। এখন এটার নাম কি বলেন? এটার নাম হচ্ছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। এখন কথা হচ্ছে, ভাইয়া এটার নাম কেন প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি? কারণ দেখেন, কারণ আমরা পড়তেছি ব্যঞ্জন সন্ধি, কিন্তু কোথাও না কোথাও স্বরের অস্তিত্ব বিদ্যমান। দেখেন এখানে স্বর আছে, মানে এখানে স্বর আছে, মানে প্রথমে বা পরে কোথাও না কোথাও স্বর আছে। এই কারণে আমরা এটার মধ্যে দেখতেছি কোথাও স্বর নাই, এই কারণে এটার নাম কি? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন, বুঝছেন? সবাই কি বুঝতে পেরেছেন? একটু জানান আমাকে। ওকে ফাইন, জি স্যার, এই বিষয় পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আশা করি, এটা এই পর্যন্ত ক্লিয়ার করে হয়েছেন। এখন প্রথম দুইটা পয়েন্ট নিয়ে তো এরকম একটা মানে পয়েন্ট আছে যে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে স্বর দুটি কি হয়, বা সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর আসলে স্বর দুটি কি হয়। কিন্তু দ্বিতীয় যে পয়েন্ট, এখন এই পয়েন্টটা নিয়ে আরো একটু এক ধাপ অ্যাডভান্স লেভেলের একটা কোশ্চেন মাঝে মাঝে হয়। সেটা কি? সেটা হচ্ছে মাঝে মাঝে এরকম প্রশ্ন আসতে দেখা যায়, মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন আসতে দেখা যায় যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ লিখেন। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ, ব্যঞ্জন সন্ধির উদাহরণ, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? ধ্বনি পরিবর্তনের, ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? কোন নিয়মে গঠিত হয়? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? এখন দেখেন তাহলে, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়, চলেন আমরা একটু দেখি। এই যে দেখেন ধ্বনি, এখন তাহলে এটার জন্য আপনার কিন্তু এখানে দেখেন কোশ্চেনটা কত হাইপোথেটিক্যাল কোশ্চেন। হাইপোথেটিক্যাল কেন বলতেছি দেখেন, ব্যাপারটা হচ্ছে আমরা পড়তেছি বাংলা ব্যঞ্জন সন্ধি, বুঝছেন, পড়তেছি সন্ধি, অথচ সন্ধির টপিকের কোশ্চেনটা লিঙ্ক করা হয়েছে কার সাথে? ধ্বনি পরিবর্তন টপিকের সাথে। মাঝে মাঝে কি করে, স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য টিচাররা দুইটা টপিকের ইনফরমেশন মার্জ করে কোশ্চেন করে। যেমন মাঝে মাঝে দেখবেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম, নিচের কোনটি করণ তৎপুরুষ, নিচের কোনটি করণ তৎপুরুষ। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি খুব ডিটেলস না শেখেন তাহলে কি হবে জানেন? তাহলে কি হবে, আপনি কনফিউজ হয়ে যাবেন। কেন কনফিউজ হয়ে যাবেন? কারণ করণ ওয়ার্ডটা আপনি পড়ছেন হচ্ছে কারকের মধ্যে, করণ কারক, কারকের মধ্যে পড়ছেন। আর তৎপুরুষ ওয়ার্ডটা পড়ছেন আপনি সমাসের মধ্যে। তৎপুরুষ ওয়ার্ডটা পড়ছেন কোথায়? সমাসের মধ্যে। তাহলে করণ ওয়ার্ডটা পড়ছেন কারকের মধ্যে, তৎপুরুষ ওয়ার্ডটা পড়ছেন সমাসের মধ্যে। তার মানে করণ তৎপুরুষ, এর দ্বারা কি বোঝাচ্ছে? ওয়ার্ড প্রশ্নটা কি কারকের না প্রশ্নটা সমাসের? আপনি কনফিউজ হয়ে যাবেন যদি এটা সম্পর্কে ডিটেলস না জানেন। কথা বুঝতে পারছেন? তো এটা এখন বলবো না, জাস্ট আপনাকে বুঝাইলাম যে এরকম প্যাচের প্রশ্ন পরীক্ষা আসতে দেখা যায়। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়, তাহলে এটার জন্য আপনাকে ধ্বনি পরিবর্তনের সব রুলস জানতে হবে। কিন্তু যেহেতু আমরা ধ্বনি পরিবর্তনের ক্লাস এখন পর্যন্ত করি নাই, সুতরাং আপনাকে আমি এইটা ধ্বনি পরিবর্তনের রুলস দিয়ে বোঝানো একটু কষ্ট। সেই কারণে আমরা জাস্ট খালি এইটুকু মনে রাখি যে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের সমীভবনের নিয়মে গঠিত হয়। আপাতত এইটুক খালি, এটা আপনার বোঝা লাগবে না। পরে যখন আমি ধ্বনি পরিবর্তন বোঝাবো, যখন সমীভবন জিনিসটা কি বুঝবেন, তখন আমি এই নিয়মটা আবার ওটার সাথে রিলেট করে ব্যাখ্যা করে বুঝাই দিব। বা আমার যদি মনে না থাকে আপনারা কমেন্ট করেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। এখনকার এটুকু মনে রাখেন, এটা হচ্ছে সমীভবনের নিয়মে গঠিত হবে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? কারেক্ট অ্যান্সার সমীভবনের নিয়মে। কারেক্ট অ্যান্সার সমীভবনের নিয়মে। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? কারেক্ট অ্যান্সার হচ্ছে সমীভবনের নিয়মে। কনসেপ্টটা কি ক্লিয়ার?
ওকে ফাইন, তাইলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? কারেক্ট অ্যান্সার হচ্ছে সমীভবনের নিয়মে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সমীভবনের নিয়মে। ঠিক আছে, হচ্ছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে গঠিত হয়? কারেক্ট হচ্ছে সমীভবনের নিয়মে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে। এখন তাহলে আমার এতক্ষণ যাবত আমরা আলোচনা করেছি কি নিয়ে? এতক্ষণ যাবত আমরা আলোচনা করেছি হচ্ছে এইটুক নিয়ে। এই যে দেখেন এইটুক, সন্ধির মধ্যে বাংলা শব্দের স্বর সন্ধি এটা আমাদের শেষ, বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধি এটা আমাদের শেষ। এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে তৎসম স্বর সন্ধি, এইটা। ঠিক আছে, আমাদের এখন আলোচনার টপিক হচ্ছে তৎসম স্বর সন্ধি, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। তো চলেন আমরা তৎসম স্বর সন্ধিতে চলে যাই। ওকে, হেডলাইন দেন, হেডলাইন দেন তৎসম স্বর সন্ধি। হেডলাইন দেন তৎসম স্বর সন্ধি, তৎসম স্বর সন্ধি, তৎসম স্বর সন্ধি। ওকে, তৎসম স্বর সন্ধি এটা আমরা এখন টেকনিক্যাল ওয়েতে কিভাবে বের করবেন এই জিনিসটা বুঝবো। আমার কথাটা বুঝেন? তৎসম স্বর সন্ধি এটা আপনারা এখন কিভাবে মানে বের করবেন টেকনিক্যাল ওয়েতে এই জিনিসটা বুঝবো। কথা বুঝতে পারছেন? এবার আসেন তৎসম স্বর সন্ধি কিভাবে বুঝবেন। আমরা তৎসম স্বর সন্ধির টোটাল 12টা নিয়ম শিখবো। কয়টা নিয়ম বলেন? তৎসম স্বর সন্ধির ভাই ব্যঞ্জনের পর ব্যঞ্জন আসলে ধ্বনিটি কি হবে সেটা তো বললেন না, বুঝি নেই। ব্যঞ্জনের পর ব্যঞ্জন আসলে ধ্বনিটি কি হবে এটা তো বললাম না। মানে এই যে বললাম প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ধ্বনি পরিবর্তন কোন নিয়মে গঠিত? সমীভবনের নিয়মে। এই যে ব্যঞ্জনের পর ব্যঞ্জন আসছে, ব্যঞ্জনের পর ব্যঞ্জন আসছে, এটার নাম কি? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। বললাম না মানে? বললাম তো, আলোচনা তো করলাম। এরপর দেখেন এরপর দেখেন পরের পয়েন্টে আসি আমরা। পরের পয়েন্টে আসি আমরা, তাহলে খেয়াল করেন পরের পয়েন্টে কি বলছে। আমরা তৎসম শব্দের স্বর সন্ধি এখন জাস্ট আমি সিরিয়ালি তৎসম শব্দের 10টা নিয়ম বোর্ডে লিখে ফেলবো। আপনাদের কাছে হচ্ছে খাতায় জাস্ট সিরিয়ালি লিখে ফেলবেন, কোনো স্পেসিফিক জায়গাটাকে কিছু রাখা লাগবে না। ঠিক আছে, জায়গাটাকে কিছু রাখা লাগবে না, জাস্ট খালি সিরিয়াল বাই তৎসম শব্দের স্বর সন্ধির জন্য নিয়মগুলো লিখে ফেলেন, একটা একটা করে নিয়মগুলো লিখে ফেলেন। লিখেন, প্রথমে লিখেন হচ্ছে 1 নম্বর তৎসম শব্দের স্বর সন্ধি। 1 নম্বর কি? আচ্ছা, এটা আমি একটু তৎসম শব্দের স্বর সন্ধি এটা আমি এখানে লিখে ফেলি। আচ্ছা, মুসলাম কেন? হ্যাঁ, এটা আমি একটু এখানে নিয়ে যাই। তৎসম শব্দের স্বর সন্ধি, তৎসম শব্দের স্বর সন্ধি, তৎসম শব্দের স্বর সন্ধি এটাকে আমি একটু এখানে নিয়ে যাই, এটা এখানে থাকুক। ওকে, হ্যাঁ, এইবার আমি এখানে আলোচনা করি, একটা একটা করে রুলস আলোচনা করবো। আসেন, ঠিক আছে, একটা একটা করে রুলস আলোচনা করবো। যেমন 1 নম্বর রুলস কি? 1 নম্বর রুলস হচ্ছে লিখেন, 1 নম্বর রুলস হচ্ছে লিখেন স্বরেয় বা স্বরেয়ার পরে আবার যদি স্বরেয় বা স্বরেয়া থাকে তাহলে দুটো মিলে হবে স্বরেয়া। এটা হচ্ছে 1 নম্বর রুলস। স্বরেয় বা স্বরেয়ার পরে স্বরেয় বা স্বরেয়া থাকলে দুটো মিলে স্বরেয়া হবে। 2 নম্বর রুলস হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে আবার যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে দুইটা মিলে এ হবে। 3 নম্বর রুলস হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি রস্যাও বা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলে ও হবে। 4 নম্বর রুলস হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি রি থাকে তাহলে দুইটা মিলে রেফ হবে। 5 নম্বর রুলস হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি এ বা ওই থাকে তাহলে দুইটা মিলে ওই হবে। ঠিক আছে। 6 নম্বর রুলস হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি ও বা ও থাকে তাহলে দুইটা মিলে ও হবে। 7 নম্বর রুলস হচ্ছে রস্বই কিংবা দীর্ঘের পরে, রস্বই কিংবা দীর্ঘের পরে যদি আবার রস্বই কিংবা দীর্ঘই থাকে তাহলে দুইটা মিলে দীর্ঘই হবে। 8 নম্বর রুলস হচ্ছে রস্বই কিংবা দীর্ঘের পরে যদি অন্য কোনো স্বর থাকে, অন্য কোন স্বর থাকে তাহলে দুইটা মিলে জফলা হবে। 9 নম্বর রুলস হচ্ছে রস্যাও বা দীর্ঘের পরে যদি আবার রস্যাও কিংবা দীর্ঘও থাকে, রস্যাও কিংবা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলে রস্যাও কিংবা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলে দীর্ঘও হবে। আর 10 নম্বর রুলস হচ্ছে রস্যাও কিংবা দীর্ঘের পরে যদি অন্য কোন স্বর থাকে, অন্য কোন স্বর থাকে তাহলে দুইটা মিলে বফলা হবে, বফলা হবে। এই হচ্ছে মোট 10টা রুলস। এই 10টা রুলস জাস্ট সিরিয়াল বাই লিখে ফেলেন, পরে আমি একটা একটা করে বোঝাবো। ঠিক আছে,
এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? লিখে একটু লিখে বলেন, লিখে আমাকে একটু জানান, লিখে আমাকে একটু কমেন্টে জানান, তারপরে আমি আলোচনা শুরু করব। লিখে আমাকে একটু কমেন্টে জানান, তারপরে আমি আলোচনা শুরু করব। এখন আমরা একটা একটা করে এটা রুলসে চলে যাব। আশা করি আপনারা এই পর্যন্ত লিখেছেন। আমি কয়েকটা কপি করে নিই এই পেজটা, কারণ হচ্ছে এই পেজটা একটা একটা করে আমরা এখন ভেঙে ভেঙে পুরোটা করব। বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখেন আমরা প্রথমে আসবো হচ্ছে 1 নম্বর রুলসে। আমরা প্রথমে শিখি হচ্ছে 1 নম্বর রুলস। 1 নম্বর রুলসে আমি এখন একটা একটা করে এই পুরো প্রত্যেকটা রুলস বুঝাবো আপনাকে। কিন্তু এই রুলসে যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই রুলসে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করি, আপনাদের পরীক্ষার হলে প্রশ্নটা কিভাবে আসে? আপনাদের পরীক্ষার প্রশ্ন কি এভাবে আসে যে আপনাদের পরীক্ষার প্রশ্ন কি এভাবে আসে যে বলেন তো কোনটা আসে, 1 না 2? বলেন আমাকে। নি বিসর্গ যোগ চয় ইকুয়াল টু কি, এইটা আসে? নাকি নিশ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি, কোনটা আসে? বলেন 1 না 2 কোনটা আসে? আপনাদের পরীক্ষার হলে আসে কোনটা, 1 না 2? মানে নি বিসর্গ যোগ চয় ইকুয়াল টু কত, এটা আসে? নাকি নিশ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এইটা আসে? কোনটা আসে আমাকে একটু জানান তো। আপনাদের পরীক্ষার হলে কোশ্চেনটা আসে কোনটা, 1 না 2 কোনটা আসে? জান্নাতুল ফারহানা বলছে 2, মাইশা বলছে 2। আচ্ছা সবাই আসলে 2 বলবে, কারণ এটা আসলে 2 নাম্বারটাই বেশি আসে। মোহাম্মদ তারেক বলছে 2, রেদওয়ান, হ্যাঁ রেদওয়ান বলছে 1। না রে ভাই রেদওয়ান, তাহলে তোমার কোশ্চেন সম্পর্কে আইডিয়া কম। আমাদের পরীক্ষার হলে কোশ্চেনটা সাধারণত এটাই আসে। এটাও আসে, একবারই যে আসে না তা না, আসে খুবই কম। এটা 1 বা 2%। এটা হচ্ছে হাইয়েস্ট 1% বা 2%। আমার কথা কি বুঝতে পারছেন? এটা হাইয়েস্ট 1% বা 2%। কথা কি ক্লিয়ার? এখন আসেন, এখন তাহলে কথা হচ্ছে এই কথাগুলো আমি আপনাকে কেন বললাম শুনুন। আমি এই কথাগুলো কেন বললাম, আমাদের স্কুল কলেজ কোচিং গুলাতে সারা জীবন আমাদেরকে এভাবে শেখানো হয়েছে সরয় বা সরয়ের পর রস্যই বা দীর্ঘ থাকলে দীর্ঘ মিলে এ হয়। অথচ পরীক্ষার হলে আসে এ থাকলে এই দুইটা কি হয়। আমার কথা কি বুঝতে পারছেন? সো পরীক্ষার হলে আসে উল্টা দিক থেকে, আমাদের পরীক্ষার হলে আসে হচ্ছে এইটা, অথচ শেখানো হয় আমাদেরকে এইটা। তাহলে ভুল হওয়ার আশঙ্কা তো এখান থেকেই তৈরি হয়। আমার কথা কি ক্লিয়ার? এইবার আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে ভুল হওয়ার যে বিষয়টা, মানে এই যে বিষয়টা আমরা যে সরয় বা সরয়ের পরে রস্যই বা দীর্ঘ থাকলে দীর্ঘ মিলে এ হয়, এখন এইটা আমরা যদি উল্টা দিকে এ দেখি, এ থাকলে এই দুটো হবে, এই যে ব্যাপারটা। এখন এই ব্যাপারটা আমরা কিভাবে আজকে শিখবো। এখন আমাকে আপনারা একটু আগে বলেন, এই যে মানে রুলস গুলো আমি আপনাকে দিলাম, এটা আপনার মুখস্থ করতে হবে কি হবে না? এখন আমি যখন অফলাইনে ক্লাস নিতাম অনেকেই বলতো জি স্যার মুখস্থ করতে হবে। কারণ কি, কারণ পরীক্ষার মাঝে মাঝে এরকমও আসে যে সরেয় বা সরেয়ার পরে যদি সরেয় বা সরেয়ার পরে রস্যই বা দীর্ঘই থাকে, তাহলে দুইটা মিলে কি হয়, এইটা কি হয়, অপশন থাকে এ, ওই, ও, ও, এগুলো অপশন আসে। বুঝতে পারছেন? তাহলে আলটিমেটলি এই যে সরেয় বা সরেয়ার পর রস্যই বা দীর্ঘ থাকলে দীর্ঘ মিলে কি হবে, এইটা আপনার মুখস্থ করতে হবে কি হবে না? অনেক স্টুডেন্ট মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতো জি স্যার হবে। উত্তর হচ্ছে বিশ্বাস করেন একটা আপনার মুখস্থ করার দরকার নাই, এইটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই বলেন কি মুখস্থ করার প্রয়োজন নাই কেন? কারণ আমার নিজেরও মুখস্থ নাই। এখন আপনি বলতে পারেন স্যার আপনার মুখস্থ না থাকলে আপনি লিখলেন কেমনে? বিশ্বাস করেন আমার আসলেই মুখস্থ নাই। আমার শুধুমাত্র এইটার পরে এইটা আমি এইটুক লিখছি, আর যখন আমি এইটুক লিখতেছি তখন আমার মাথার মধ্যে উদাহরণের ক্যালকুলেশন চলতেছে। আমি যখন লিখতেছি যে সরে বা সরের পর রস্যই দীর্ঘ থাকলে কি হয়, আমি জানি না আসলে কি হয়, কিন্তু আমি তখন চিন্তা করতেছি, ধরেন একটা উদাহরণ বললাম শুভ আর আরেকটা উদাহরণ বললাম ইচ্ছা, তাহলে এখানে অ এর পরে ই আসছে, দুইটা মিলে হয়ে গেছে শুভেচ্ছা। তার মানে আমার কি হবে, একার হবে। আমার এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট প্রত্যেকটা উদাহরণ প্র্যাকটিস করব। বারবার প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি আমার মাথায় চলে আসবে। এই প্রশ্নের উত্তর আপনার দেওয়ার জন্য আপনার কি এটা মুখস্থ করতে হবে, কোনো প্রয়োজন নাই। আপনি এই প্রশ্নটা আসছে, আপনি এটা দিয়ে একটা শব্দ মিলায় ফেলেন, একটা শব্দ বানায় ফেলেন। ধরেন আপনি বললেন এরকম যে পূর্ণ যোগ ইন্দু, পূর্ণ লাস্টে কি আছে অ, ইন্দু ফার্স্টে কি আছে রস্যই, তাহলে অ বা এরপরে রস্যই বা দীর্ঘ আছে, দীর্ঘ মানে কি হয়ে গেছে পূর্ণেন্দু, মানে একার। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? তার মানে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। নো নিড টু মেমোরাইজ দিস। ওকে, জাস্ট আপনি কি করবেন, 2-4 বার রিডিং পড়বেন, মনোযোগ দিয়ে 2-4 বার রিডিং করবেন। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে তাহলে ভাই আমরা এখন কি করব? কথা হচ্ছে আমরা এখন উল্টা দিক থেকে প্র্যাকটিস করব। মানে আমরা এখন কি করব, আমরা এখন এই দিক থেকে মানে আ থাকলে এটা কি হবে, এইভাবে করে আমরা এখন প্র্যাকটিস গুলো করবো। সো এখন প্রথমে আমি একটা শব্দ আপনাদেরকে ভেঙে দেখাবো, আপনারা শব্দগুলো ভাঙাটা দেখবেন, কিন্তু আল্লাহর হস্তে দোহাই লাগে ঠাড়া মুখস্থ কোনো উত্তর দিয়েন না, বুঝে বুঝে বলেন,
বা বুঝে বুঝে করেন। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝে বুঝে বলেন, বুঝে বুঝে বলেন বা বুঝে বুঝে করেন। আসেন দেখেন, ধরেন আপনাকে আমি একটা উদাহরণ উত্তর দিলাম। ধরেন আপনাকে আমি বললাম যে, ধরেন আপনাকে বললাম যে বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বিদ্যালয়। এখন আমি ধরেন আমি জানি না বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি, ঠাড়া মুখস্থ দরকার নাই। ধরেন আমি জানি না, কিন্তু আমি তো এটা দেখতেছি যে আমার মাঝখানে কি আছে? আকার আছে। বলেন আমার মাঝখানে কি আছে? আকার আছে। তাহলে যেই জায়গায় আপনি আকার পাবেন, মানে সন্ধির যে সাইনটা আছে ওই সাইনটা পাবেন, ওই জায়গায় আকারটা ভেঙে ফেলবেন। মানে ওই আকারের জায়গাটা ভেঙে ফেলবেন। ভেঙে ফেললে কি হবে? একটা অংশ হচ্ছে বিদ্য আর আরেকটা অংশ হচ্ছে লয়। দুইটা অংশ পাচ্ছি আমরা। আগে ভালো করে বুঝেন, আগে ঠাডা মুখস্থ লেখার দরকার নেই, আগে বুঝেন কিভাবে করতেছি। আমি যেখানে আমি দেখছি আকার আছে ওই জায়গাটা ভেঙে ফেলছি। ভেঙে ফেলে কি করছি? একটা অংশ হচ্ছে বিদ্য আরেকটা অংশ হচ্ছে লয়, আকার জায়গাটা ভেঙে ফেলছি। এখন আমরা জানি আকার থাকলে প্রথম শব্দের শেষে অ বা আ বসে, দ্বিতীয় শব্দের শুরুতে অ বা আ বসে। তাহলে আমি প্রথম শব্দের শেষে আগে অ বসাই। দেখেন বিদ্য কোন অর্থ হয় না, তার মানে আমার এখানে আকার দিতে হবে বিদ্যা। এখন দ্বিতীয় শব্দের শুরুতে কি দিলে অর্থ হয়? আমি এখানে অ দিলে হবে অলয়। অলয় শব্দের কোনো অর্থ আছে? নাই। তার মানে আমাকে কি দিতে হবে? আলয় দিতে হবে। তার মানে বিদ্যাচক আলয় বিদ্যালয়। শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন কি আমরা বের করছি? আমি ঠাড়া মুখস্থ করব না, আমি জিনিসটা হচ্ছে পরীক্ষার হলে যে ওয়ার্ডটা দিবে এই ওয়ার্ড দেখে আমি বের করব। যেমন দেখেন আপনাকে বলা হলো স্বর্ণাক্ষর, খেয়াল করেন, আপনাকে বলা হলো কি বলেন? স্বর্ণাক্ষর। তাহলে স্বর্ণাক্ষরের মধ্যে আমি দেখতেছি এখানে কি আছে? আকার আছে। তাহলে আকারের জায়গাটা যদি ভাঙি তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি স্বর্ণ যোগ খর। আমরা পাচ্ছি কি বলেন? স্বর্ণ যোগ খর। এখন স্বর্ণ জিনিসটা কি বলেন? স্বর্ণ জিনিসটা কি? স্বর্ণ জিনিসটা হচ্ছে এখানে লাস্টে আমার কি আছে? একটা অ আছে। আর খর এটার মধ্যে আমার প্রথমে কি আছে? একটা অ আছে, তাই না? সরি, খর এখানে আমার স্বর্ণের মধ্যে লাস্টে অ আছে। তো এমনিতে আমার অ দেওয়ার কারণে, মানে অ থাকার কারণে অর্থ হয়ে যাচ্ছে। তো যেহেতু অর্থ আছে আমার এখানে আকার দেওয়ার দরকার নাই। এখন দ্বিতীয় শব্দ শুরুতে কি দিলে অর্থ হয়? আপনি চিন্তা করেন, এখানে যদি অ দেন তাহলে কিন্তু অর্থ হয়ে যাচ্ছে। আমার কিন্তু এখানে আ দেওয়া যাবে না, কারণ আক্ষর শব্দের কোনো অর্থ নাই। তার মানে এটা কি হচ্ছে? স্বর্ণ যোগ অক্ষর স্বর্ণাক্ষর। শেষ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন আমি যদি বলি অন্যান্য। দেখেন আমি যদি বলি অন্যান্য, তাহলে অন্যান্যর মধ্যে আমি দেখতেছি আমার এখানে কি আছে? একটা আকার আছে। তাহলে আকারের জায়গাটা আমি ভেঙে ফেলবো। ভাঙলে কি হবে? ভাঙলে হবে হচ্ছে একটা অন্য আর আরেকটা হচ্ছে নয় জফলা। এখন দেখেন এই যে আমি ভাঙলাম এটা, এখন ভাঙার পর আমি দেখতেছি এখানে আমার অন্য। তাহলে অন্য শব্দের অর্থ আছে না নাই? আছে। আমার এখানে আকার দেওয়ার দরকার নেই। এবং দ্বিতীয় শব্দ শুরুতে আমি এখানে কি দিব? কি দিলে অর্থ হয়? অ না আ? কোনটা দিলে অর্থ হয়? অ দিলে হবে অন্য আর আ দিলে হবে আন্ন। আপনি বলেন কোনটার অর্থ আছে? ডেফিনেটলি অ এর অর্থ আছে। আন্নর কি কোনো অর্থ আছে? নাই। তার মানে অন্য যোগ অন্য, অন্যান্য। বলেন বুঝছেন না বুঝেন নাই? তাইলে বিদ্যালয়, স্বর্ণাক্ষর, অন্যান্য। যদি বলি হচ্ছে ভোজনাগার, তাহলে এবার খেয়াল করেন ভোজনাগার। চিন্তা করেন ভোজনাগার, চিন্তা করেন ব্যাপারটা হচ্ছে এখানে আকার আছে। তা আকারের জায়গাটা আপনি ভেঙে ফেলেন। আকারের জায়গাটা ভাঙলে কি হবে? ভোজন, ভোজন, আর তারপর হচ্ছে গার। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ভোজন, মানে আকার জায়গাটা ভেঙে ফেললাম। এখন ভোজন শব্দের অর্থ আছে, সেখানে আকার দেওয়ার দরকার নাই। আর দ্বিতীয় শব্দ শুরুতে কি দিলে অর্থ হবে? আ দিলে অর্থ হবে আগার। আগার মানে স্থান, অগার বলতে কোনো অর্থ নাই। তাহলে ভোজন যোগ আগার, ভোজনাগার। বলেন জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? কিভাবে আমি বিশ্লেষণ করতেছি জিনিসটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন জিনিসটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসেন, এতক্ষণ তো সহজ সহজ উদাহরণ দেখালাম, এইবার দুই একটা একটু অপেক্ষাকৃত কঠিন উদাহরণ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? হ্যাঁ, গুড। এই যে মাহিন মিসবা একটা চমৎকার কোশ্চেন করছে। মাহিন মিসবা একটা কোশ্চেন করছে, ভাইয়া ভোজন এটা লাস্টে তো অ উচ্চারণ হচ্ছে না। আপনি যে বললেন যে অ বা আ থাকবে প্রথম শব্দের শেষে, তো ভোজনের লাস্টে তো আপনি বলেন না ভোজন, আপনি তো বলতেছেন ভোজন, তাহলে ব্যঞ্জন উচ্চারণ করতেছেন, তাহলে এটা লাস্টে তো অ নাই। তাহলে আমরা এখানে এই রুলস এর আন্ডারে কেন ফেলবো? এটা চমৎকার কোশ্চেন মাহিন, তুমি খুব চমৎকার একটা কোশ্চেন করছো। তোমার এই প্রশ্নটা অনেকের মনেই আসতে পারতো পরে, তো তোমার মনে আগে আসছে, থ্যাংক ইউ। আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, অনেক সময় শব্দের লাস্টে অ না থাকলেও ধরে নিতে হবে একটা অ আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আমি কখন ধরবো? এই যেমন মনে করেন তিন, এই যে তিন শব্দটা, এই যে তিন শব্দটা তোমরা খেয়াল করে দেখো, এই যে শত, দেখো এই যে শত, এটা লাস্টে কিন্তু অ ছিল না, কিন্তু ধরে নিছো কেন? ডাইরেক্ট উচ্চারণ হচ্ছে, শত উচ্চারণ হচ্ছে, এই জন্য তুমি ধরে নিছো। কিন্তু এখানে দেখো শতর পরে এখানে দেখো, এখানে কিন্তু এই যে তিনের মধ্যে কিন্তু তুমি মানে অ উচ্চারণ হয় নাই, তুমি ধরো নাই, তুমি কিন্তু বলো নাই তিন,
বলছো? বলো নাই। এই যে তুমি কিন্তু বলো নাই বন, বলছো? বলো নাই। তাহলে এক্ষেত্রে তুমি কেন ধরলা না? ভোজনের ক্ষেত্রে তুমি ভোজন, এখানে নয়ের পরে অ কেন ধরতেছো? আমার পয়েন্টটা কি ক্লিয়ার? এবার আসো, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা ধরতে হবে। এখন কোন ক্ষেত্রে ধরতে হবে এটা কিভাবে বুঝবা? কোন ক্ষেত্রে ধরতে হবে? ধরো তোমার পরীক্ষার হলে যে ওয়ার্ডটা দেওয়া থাকে, ধরো তুমি বললা, ধরো দেওয়া আছে, আমি ধরে নিলাম জল, ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে জল। এখন জল শব্দের লাস্টে বলো অ আছে না নাই? বলো, জল শব্দের লাস্টে অ আছে না নাই? জল লাস্টে কি ও আছে? তুমি কি কাউকে বলো ভাই আমাকে এক গ্লাস জল দাও? না, তুমি বলো কি ভাই আমাকে এক গ্লাস জল দাও। তার মানে এই জল শব্দের শেষে কিন্তু অ নাই, বুঝছো? জল শব্দের শেষে কি নাই? অ নাই। কিন্তু জল শব্দের শেষে অ নাই, কিন্তু ধরে নিতে হবে একটা অ আছে। কেন? কারণ যে সকল শব্দের শেষে অ না থাকলেও তার সাথে অন্য কোনো শব্দ যোগ করলে এই শব্দের শেষে অ উচ্চারিত হয়, তখন সেক্ষেত্রে এটার সাথে অ না থাকলেও ধরে নিতে হবে অ আছে। যেমন জল শব্দের সাথে সাধারণত অ নাই, কিন্তু জলের সাথে যখন তুমি দস্যু যোগ করবা তখন তুমি কি বলো বলো তো? এখন তুমি কি বলবা? এখন কি এটাকে তুমি বলবা জলদস্যু না জলদস্যু? তখন কিন্তু তুমি বলতেছো জলদস্যু। তার মানে এখানে কিন্তু অ যোগ করে বলতেছো, তার মানে এটাতে একটা অ আছে হিডেন অবস্থায়। কথা কি ক্লিয়ার? হিডেন অবস্থায় একটা অ আছে। এরকম দেখো, আমি যদি বলি ধরো আমি যদি বললাম জল যোগ, এটা কি বললাম? জল যোগ দস্যু। আমি যদি বলি এই যে হিম, এখন মনে করো হিম, বা এই যে দেখো ভোজন যে ব্যাপারটা, এখন ভোজন শব্দটা এটা লাস্টে কিন্তু কোনো অ নাই, নর্মালি ভোজন। কিন্তু যখন বলবো যে মনে করো যে রসিক শব্দটা এটার সাথে অ্যাড করব, তখন কি ভোজন রসিক না ভোজন রসিক বা ভোজন পটু? তাহলে তখন কিন্তু এটার লাস্টে একটা অ উচ্চারিত হচ্ছে, তখন ভোজন রসিক। কথা বুঝতে পারছো? এই জন্য অ না থাকলেও ধরে নিতে হবে যে অ আছে। কিন্তু তিন বা বোন এই শব্দগুলোর লাস্টে কিন্তু অ না থাকলেও ধরা যাবে না অ আছে, কারণ এগুলোর লাস্টে কোনোভাবেই অন্য কোনো শব্দ যোগ করলে অ উচ্চারিত হয় না। তুমি বুঝতে পারছো জিনিসটা? আশা করি জিনিসটা ক্লিয়ার, আশা করি জিনিসটা ক্লিয়ার। ভালো একটা কোশ্চেন ছিল। ওকে, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? একটু জানাও আমাকে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা সবাই? একটু জানাও আমাকে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা? ওকে ফাইন। আচ্ছা, জুলকার বলছে স্যার তাহলে জলপাই কি হবে? জলপাই? হাট বেটা, জলপাই তো পুরোটা একটা শব্দ। জলপাইয়ের কি মূল শব্দ জল আর তার সাথে পাই যুক্ত হয়েছে আলাদা? জলপাই তো পুরোটাই একটা ফলের নাম, আলাদা শব্দ না। জলদস্যু তো দুইটা শব্দ মিলে একটা হয়েছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে ভাই। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এইবার আসো, এখন তোমাদেরকে এতক্ষণ তো সহজ দেখাইলাম, এবার অপেক্ষাকৃত একটু কঠিন একটা দেখাই। দেখো হিমাচল, বলো তো এটা কি হবে? এখন হিমাচলের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার এখানে আকার আছে, তাহলে আকারের জায়গাটা আমি ভেঙে ফেলবো। আকার জায়গাটা ভাঙলে কি হবে? আকার জায়গাটা ভাঙলে আমি পাচ্ছি হিম, আর তারপরে পাচ্ছি হচ্ছে চল। আমরা পাচ্ছি কি হিম, তারপরে পাচ্ছি চল। তাহলে হিম আর চল, ঠিক আছে, এটা পাচ্ছি আমরা। ওকে ফাইন। এখন আসো, তাহলে হিম আবার এখানে পাচ্ছি চল, এটা আমরা পাচ্ছি। এখন হিম শব্দের অর্থ কি? এখন দেখো নর্মালি কিন্তু হিম শব্দের অর্থ নাই, মানে হিম শব্দের অর্থ ঠান্ডা, এবং লাস্টে কিন্তু অ নাই। দেখো হিম, হিম মানে কি ঠান্ডা, এবং লাস্টে অ নাই। কিন্তু ওই যে হিমবাহ, যখন তুমি বাহ যোগ করো তখন কি বলো? হিমবাহ, তাই না? তো তখন অ ধরে নিতে হবে যে অ আছে আর কি। তাহলে হিম। এখন দ্বিতীয় শব্দের শুরুতে এখানে তুমি কি দিবা? অ দিবা না আ দিবা? এখানে আমার আকার দেওয়ার দরকার নেই, কারণ হিম শব্দের অর্থ আছে, হিম মানে হচ্ছে ঠান্ডা। এখন এখানে তুমি কি দিবা বলো? এখানে কি অ দিবা না আ দিবা? সমস্যা হচ্ছে এখানে অ দিলেও অর্থ হয়, আবার আ দিলেও অর্থ হয়। অচলেরও অর্থ আছে, আচলেরও অর্থ আছে। এখন কি করবা বলো? যখন তুমি দেখবা দুইটারই অর্থ আছে তখন তুমি কি করবা? এখন এই জায়গাটায় অনেক স্টুডেন্ট চিন্তা করে যে কোনটা পড়তে একরকম মনে হয়, অনেকে চিন্তা করে যে হিমাচল, এখানে যেহেতু আকার আছে এই কারণে এটাতেও তারা হিমযোগ আচল বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা আসলে উচ্চারণের উপর বেস করে কিন্তু সন্ধির ব্যাপারটা ভাঙা হচ্ছে না, এটা গঠনের উপর বেস করে ভাঙা হচ্ছে। গঠনটা কিভাবে হয়েছে খেয়াল করো। হিম আর অচল, একটা শব্দ অচল, একটা হচ্ছে আচল। এখন অচল মানে কি? অচল মানে হচ্ছে পর্বত, অচল মানে কি? পর্বত। আর আচল মানে হচ্ছে সারির অতিরিক্ত প্রান্তভাগ। আচল মানে হচ্ছে সারির অতিরিক্ত প্রান্তভাগ। কথাটা বুঝছো? আচল মানে সারির অতিরিক্ত প্রান্তভাগ, আর অচল মানে হচ্ছে পর্বত। অচল মানে পর্বত, আর আচল মানে সারির অতিরিক্ত প্রান্তভাগ। এখন আমি যদি বলি হিমাচল, তাহলে হিমাচল দিয়ে তুমি, হিম মানে তো ঠান্ডা, এখন তুমি বলো তাহলে হিমাচল মানে কি সারির অতিরিক্ত ঠান্ডা প্রান্তভাগ?
নাকি হিমাচল মানে ঠান্ডা পর্বত? কোনটা? হিমাচল মানে অবশ্যই ঠান্ডা পর্বত, সেই কারণে এটা হিমযোগ অচল হবে, আচল হবে না। তার মানে যে এই প্রবলেমটা যেভাবে আমরা সলভ করলাম, আগে তোমাকে বলি যে এই প্রবলেমটা মানে কখন উদ্ভূত হয়। সাধারণত দ্বিতীয় শব্দের শুরুতে মানে সরয় বা সরেয়া দুটা দিলেই অর্থ হবে, বা এই যে যেগুলোতে দুটা দুটা আছে, মনে করো হ্রস্ব দীর্ঘ দুইটা দিলেই অর্থ হবে, বা ও দুইটা দিলেই অর্থ হবে। এইরকম কেস খুবই রেয়ার কেস, এইরকম উদাহরণ সাধারণত আমরা দেখতে পাই না। কিন্তু যদি এরকম উদাহরণ চলে আসে তখন দেখতে হবে অর্থের দিক থেকে কোনটা লজিক্যাল। এখানে দেখো অর্থের দিক থেকে অচল লজিক্যাল, এই কারণে হিমযোগ অচল বলবো, আচল বলা যাবে না। কথা কি বুঝছো? এই বলো, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, জিনিসটা বুঝেছি। এই যে একজন বলছে স্যার বনের সাথে কি ও আছে? হ্যাঁ আছে, না থাকার কি আছে? বন নর্মালি ও নাই, কিন্তু আমি যদি বলি মনে করেন যে না বনস্পতি, এই যে বনের সাথে প্রতিযোগ করলে কি হয়ে গেল? ওয়ার্ডটা বনস্পতি, এখানে ও আসতেছে না, বুঝতে পারছেন? এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, একটু প্র্যাকটিস করলেই চলে আসবে মাথায়। ওকে ফাইন। আর হচ্ছে তোমাদের মোবাইলে তোমরা একটা অ্যাপ ডাউনলোড করে নিবা, এটা বহুবার বলছি, বানান আন্দোলন এই নামে একটা অ্যাপ আছে, বানান আন্দোলন, ঠিক আছে? এই অ্যাপটা একদম ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিবা, বানান আন্দোলন, ঠিক আছে? এই অ্যাপটা ডাউনলোড করে নিবা। এইটার মধ্যে সব শব্দের অর্থ ডিকশনারি অনুযায়ী, অর্থাৎ বাংলা একাডেমির যে অভিধান অনুযায়ী দেওয়া আছে। শুধু অর্থ নাই, অর্থ, উচ্চারণ, গঠন, পরিভাষা সব দেওয়া আছে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের 1 নম্বর নিয়ম ক্লিয়ার। আমরা চলে যাব 2 নম্বর নিয়মে। দুই নম্বর নিয়মটা কি আসলে 2 নম্বর নিয়ম কি? 1 নম্বর নিয়ম আমাদের ক্লিয়ার। 2 নম্বর নিয়ম কি? স্বরের পর হ্রস্ব দীর্ঘ থাকলে একার হবে। কিন্তু আমরা তো এভাবে শিখবো না, আমরা শিখবো উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে মানে কি ভাই? উল্টা দিক থেকে মানে হচ্ছে আমরা এমন কিছু শব্দ দেখবো যেটা মাঝখানে আগে থেকে একার আছে, পরে এটার বিশ্লেষণ শিখবো। যেমন মানে পরীক্ষা হলে যেভাবে আসে আর কি। যেমন দেখো, আমি যদি বলি পূর্ণেন্দু, আচ্ছা, এরপর দেখো আমি যদি বলি লঙ্কেশ্বর, আমি যদি বলি মহেন্দ্র, আমি যদি বলি অপেক্ষা, আমি যদি বলি মানবেতর, তাহলে ব্যাপারটা খেয়াল করেন, পূর্ণেন্দু, লঙ্কেশ্বর, মহেন্দ্র, অপেক্ষা, মানবেতর, মানে অনেকগুলো ওয়ার্ড দিলাম, এরকম আরো হতে পারে, দিলে বহুত দেওয়া যায়, আর দিলাম না। এবার খেয়াল করেন, আমি যদি বলি এগুলাকে বিশ্লেষণ করি, তাহলে পূর্ণেন্দু, একটু খেয়াল করো ভাই, পূর্ণেন্দু এটাকে ভাঙলে কি হচ্ছে? দেখো যেখানে তোমার একার আছে, একার জায়গাটা তুমি ভেঙে ফেলবা। দেখো পূর্ণে একারটা কোথায় আছে? 9 এর আগে না 9 এর পরে? 9 এর পরে আছে। একার যদি 9 এর আগে হইতো তাহলে উচ্চারণ হইতো পুএর্ন, এটা তো পুএর্ন না, পূর্ণে, মানে একারটা কোথায় আছে? 9 এর পরে। তাহলে 9 পর্যন্ত একসাথে লিখে ফেলি আমরা, তাহলে পূর্ণ একটা লিখে ফেললাম, আর তারপর হচ্ছে 9 10 রস্যকার। এই হচ্ছে আমার একারের জায়গাটা ভেঙে ফেললাম। বুঝছো না? বুঝো নাই? আশা করি বুঝছো। এখন আমি জানি একার ভাঙলে কি হবে? প্রথম শব্দের শেষে স্বরে বা স্বরে, দ্বিতীয় শব্দের শুরুতে হ্রস্ব দীর্ঘই। একার ভাঙলে প্রথম শব্দের শেষে স্বরে বা স্বরে, দ্বিতীয় শব্দের শুরুতে হ্রস্ব দীর্ঘই। এখন পূর্ণ এই শব্দের অর্থ আছে না নাই? আছে। এখন দ্বিতীয় শব্দের শুরুতে কি হবে? হ্রস্ব দীর্ঘই। কি হবে? ইন্দু বানানে কি বসে? হ্রস্বই বসে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পূর্ণ যোগ ইন্দু পূর্ণেন্দু, কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো, বুঝছো না বুঝো নাই? সিম্পল বিষয়। ইন্দু বানানে কি বসে? হ্রস্বই বসে। লঙ্কেশ্বর এক্ষেত্রে কি বসে? দেখো আমি দেখতেছি কি লঙ্কে একার আছে কোথায়? একার আছে হচ্ছে এই যে দেখো, একার আছে কোথায়? এই যে লঙ্ক এর পরে আছে একার, আর এরপরে আছে হচ্ছে স্বর, এখন দেখো লঙ্ক শব্দের অর্থ আছে না নাই? নাই। সুতরাং এইখানে আমার কি বসাইতে হবে? একটা আকার বসাইতে হবে। আর দ্বিতীয় শব্দ শুরুতে হ্রস্ব দীর্ঘ দুইটার একটা বসে। এখন ঈশ্বর মানে কি বসে? দীর্ঘই বসে। তার মানে লঙ্কা যোগ ঈশ্বর, লঙ্কেশ্বর মানে হচ্ছে রাবণ, মানে লঙ্কার রাজা যে, লঙ্কার ঈশ্বরকে রাবণ। এরপর দেখো মহেন্দ্রকে ভাঙলে কি পাচ্ছি? দেখো মোহ যোগ 9 10 রফালা, এই তো নাকি? এখন বলো মোহ শব্দের কোনো অর্থ আছে না নাই? নাই। তার মানে এটা কি হবে? মোহ শব্দের কোনো অর্থ নাই। তাহলে যেহেতু মোহ শব্দের কোনো অর্থ নাই, তার মানে অবশ্যই এটাতে আমার কি বসবে? অবশ্যই এখানে আমার একটা আকার বসবে। আর ইন্দ্র বানানে কি বসে? ইন্দ্র বানানে হ্রস্বই বসে, তার মানে মহাযোগ ইন্দ্র, মহেন্দ্র। এরপর দেখো অপেক্ষাতে কি হবে? দেখো অপ, আর তারপর হচ্ছে ক্ষীয় আকার। এখন বলো অপ শব্দের অর্থ আছে না নাই?
এইখানে সবচেয়ে বড় কথা, এখানে একটা বিষয় খেয়াল করো, অপ কি একটা উপসর্গ। যদি দেখো সামনে কোন একটা উপসর্গ বসছে, তাইলে তার অর্থ আছে না নাই বা তাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। উপসর্গ হইলেই ওইটা যেরকম আছে এরকম রাখতে হবে। তাহলে দেখো এই যে অপ একটা উপসর্গ, প্র পর অপসমনি তৎসম উপসর্গ, সো বসাই দিলাম অপ। এরপরে দেখো এখানে দ্বিতীয় সন্ধি শুরুতে কি বসবে, এবং অপর লাস্টে কি আছে, অপ অ আছে, চা আকার দেওয়ার দরকার নেই। এখন দ্বিতীয় সন্ধি শুরুতে কি বসবে, হর্ষণে দীর্ঘই, ইচ্ছা মানে বসে হচ্ছে দীর্ঘই, তার মানে অপযোগ ইচ্ছা অপেক্ষা। মানবে ধরে কি হবে, দেখো মানবে, মানবে একার আছে, একার কোথায় আছে, বয়ের পরে, তাহলে ব পর্যন্ত আমরা একসাথে লিখে ফেললাম, তাহলে মানব। ঠিক আছে, তাহলে মানব, এরপরে হচ্ছে আমি লিখলাম হচ্ছে তর। এখন বলো মানব শব্দের অর্থ আছে না নাই, আছে, আমার এখানে এক্সট্রা করে আকার দেওয়ার দরকার নাই। এখন দ্বিতীয় শব্দ শুরুতে রস্বই দীর্ঘ কোনটা দিব, তুমি বলো, ইতর বানানে কি বসে, রস্বই বসে, তার মানে মানব যোগ ইতর, মানবেতর। বলো বুঝছো না বুঝো নাই, বলো বুঝছো না বুঝো নাই, এটা বলো বুঝছো না বুঝো নাই। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে, এটা একটু বলো, এটা একটু বলো, বুঝছো না বুঝো নাই, সবাই বলো বুঝছো না বুঝো নাই, একটু বলো। একদম ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড, একদম ক্লিয়ার যদি হয়ে থাকো। এইবার তোমাদের দেখো কিছু স্টুডেন্টের মনে একটা প্রশ্ন আসতে পারে। এই যে দেখলাম সেকেন্ড টাইমের ব্যাচে একজন একটা কমেন্ট অলরেডি করে ফেলছে, সেটা কি, নুসরাত বলছে ভাইয়া এইটা তো বুঝছি, কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে দেখতেছি কখনো আপনি বসাচ্ছেন রস্বই, কখনো দীর্ঘই, কখনো রস্বই, কখনো দীর্ঘই, কখনো রস্বই, কখনো দীর্ঘই, আমি কেমনে বুঝবো কখন রস্বই কখন দীর্ঘই? উত্তরটা খুব সিম্পল, সেটা হচ্ছে এটা তো বানানের উপর ডিপেন্ড করে রে ভাই। তুমি বলো এখানে যদি ঈশ্বর বানান রস্বই দিয়ে লেখো, তাহলে এটা কি হবে, ঈশ্বর বানান কি রস্বই দিয়ে হয়? ডেফিনেটলি না, তার মানে এটা ঈশ্বর বানান দীর্ঘই হবে। তারপর দেখো ইন্দু বানান, ইন্দু মানে চার, ইন্দু বানান কখনো দীর্ঘ দিয়ে হয়, হয় না, রস্বই। তো এটার জন্য তোমার কি জানতে হবে, বানান জানতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? যার বানানের মানে বেস যত বেশি ভালো, সেই বিষয়গুলো তত ক্লিয়ারলি জানতে পারবে। ইন্দ্র মানে রাজা, ইন্দ্র মানে দীর্ঘ বসে, বসে না, সেখানে রস্বই বসবে, সিম্পল। তবে এইটা বোঝার জন্য একটা ছোট একটা ট্রিক্স আছে, ছোট্ট একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে মনে রাখবা, সেটা হচ্ছে এই রস্বই দীর্ঘের জন্য বিশেষ করে একটা ট্রিক্স আছে, মনে রাখবা, ইক্ষা ইপসা ইস, ইক্ষা ইপসা ইস, ইক্ষা ইপসা এবং ইস, ইক্ষা ইপসা ইস দীর্ঘ ইকার দিস, ইক্ষা ইপসা ইস দীর্ঘ ইকার দিস, বুঝতে পারছো? এটা একটা ট্রিক্স, ইক্ষা ইপসা ইস দীর্ঘ ইকার দিস, মানে ইক্ষা ইপসা এবং ইস এই তিনটা শব্দে সবসময় দীর্ঘিকার বসে, এছাড়া সব জায়গায় রস্বইকার। যেমন দেখো ইন্দু ইক্ষা ইপসা মধ্যে নাই, রস্বইকার। ঈশ্বর ইক্ষা ইপসা মধ্যে আছে, ইস আছে, এই জন্য দীর্ঘিকার। ইন্দ্র ইক্ষা ইপসা মধ্যে নাই, এই জন্য রস্বই। ইক্ষা দীর্ঘই, ইতর রস্বই। বুঝছেন না বুঝেন নাই? আশা করি ক্লিয়ার। ইন্দু মানে কি, ইন্দু মানে চার, ইন্দু মানে চার। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ব্যাপারটা কি পুরোপুরি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। এমন অনেক শব্দ আছে রস্বই দীর্ঘ দিয়ে হয়, সেটাই তো বললাম। তো ইক্ষা ইপসা ইসের ক্ষেত্রে কেবল মানে দীর্ঘিকার দিবেন, এছাড়া সব জায়গায় রস্বইকার। বুঝতে পারছো? ওকে, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন, সরাসরি ব্যাপারটা ক্লিয়ার। তারপরে আসেন পরের পয়েন্টে গিয়ে দেখেন, তাহলে আমাদের 2 নাম্বার ক্লিয়ার। আমরা চলে যাই 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে কি বলেছে? 3 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে 1 2 আমাদের ক্লিয়ার। 3 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে স্বরে আবার স্বরের পর হ্রস্ব দীর্ঘ দীর্ঘ বলে ও হয়, কিন্তু আমরা তো এভাবে শিখবো না। আমরা শিখবো কি বলেন, আমরা শিখবো ওকার থাকলে মাঝখানে তারপরে এই দুইটা কি হয়, ওকার থাকলে এই দুইটা কি হয়, আমরা শিখবো এভাবে। তাহলে চলেন আমরা একটু দেখি মাঝখানে ওকার আছে এমন কিছু শব্দ আমরা একটু লিখে নিই। যেমন আমি যদি বলি, ধরেন আমি যদি বলি গৃহর্ধ, আমি যদি বলি গৃহর্ধ, অথবা ধরেন আমি বলি যদি বলি অথবা ধরেন আমি যদি বলি গৃহর্ধ, দেন ধরেন আমি বললাম যে সূর্যোদয়, আমি বললাম সূর্যোদয়, অথবা ধরেন আমি বললাম যে চঞ্চলর্মী, অথবা ধরেন আমি বললাম চঞ্চলর্মী। গৃহর্ধ, সূর্যোদয়, চঞ্চলর্মী, গৃহর্ধ, সূর্যোদয়, চঞ্চলর্মী। দেন বললাম হচ্ছে ধরেন আমি বললাম নবড়া, আমি বললাম হচ্ছে নবড়া, অথবা ধরেন বললাম হচ্ছে মহোৎসব, অথবা বললাম হচ্ছে মহোৎসব, মহোৎসব, ঠিক আছে, মহোৎসব, ঠিক আছে। গৃহর্ধ, সূর্যোদয়, চঞ্চলর্মী, নবড়া, মহোৎসব, অনেকগুলো ওয়ার্ড বলছি। এখন এগুলো বিশ্লেষণ কিভাবে করবেন? এই যে দেখেন ওকার জায়গাটা ভেঙে ফেলতে হবে। তাহলে ওকার জায়গাটা ভাঙলে কি হবে দেখেন, গৃহ মানে কি, ওকারটা আছে কোথায়, হয়ের পরে, তাহলে হ পর্যন্ত একসাথে লিখে ফেলি গৃহ, আর তারপর হচ্ছে ধয় বয় রেফ। ওকে, এখন গৃহ শব্দের অর্থ হয় কি হয় না? হয়।
আমার এখানে আকার দরকার নেই। এখন দ্বিতীয় শব্দের শুরুতে কি দিব? রস্বন দীর্ঘ। আপনি বলেন ঊর্ধ্ব বানানে কি বসে? আপনি বলেন, ডেফিনেটলি কনফার্ম ঊর্ধ্ব বানানে দীর্ঘকার বসে, তাহলে অবশ্যই দীর্ঘকার দিবেন। তাহলে গৃহযোগ ঊর্ধ্ব গৃহর্ধ শেষ। সূর্যোদয়, এখন দেখেন সূর্যোদয়ের মাঝখানে ওকার আছে, তাহলে ওকারের মধ্যে এখানে আপনি ভেঙে ফেলবেন, তাহলে কি হবে? সূর্য যোগ দয়, সূর্য যোগ দয়। এখন বলেন সূর্য শব্দের অর্থ আছে না নাই? আছে। আমার এখানে আকার দরকার নাই, তাহলে এখানে কি দিবেন? এখানে হচ্ছে মানে দয়ের পূর্বে রস্ব দীর্ঘ দুইটা একটা দিবেন। এখন আপনি বলেন উদয় বানানে কি বসে? অবশ্যই রস্ব বসে, তার মানে সূর্য যোগ উদয় সূর্যোদয়। এরপর দেখেন চঞ্চল উর্মি, চঞ্চল উর্মির মধ্যে কি আছে? ওকার আছে, তাহলে ওকার জায়গাটা ভাঙলে কি হবে? ওকার জায়গাটা ভাঙলে হবে হচ্ছে, ওকার জায়গাটা ভাঙলে হবে হচ্ছে চঞ্চল যোগ ময়রেফ রস্বীকার। এখন চঞ্চল শব্দের অর্থ কি? চঞ্চল মানে হচ্ছে ওই যে মানে একটু এক জায়গায় স্থির না, চঞ্চল। আর ময়রেফের আগে কি বসে অর্থ হয়? রস্বন দীর্ঘ। উর্মি বানানে কি বসে? দীর্ঘকার বসে। সো তার মানে এটা হচ্ছে চঞ্চল যোগ উর্মি। উর্মি মানে হচ্ছে ঢেউ, ঠিক আছে? তারপর হচ্ছে নবড়া, নবড়া। এখন নবড়া বানানে আপনি যদি ভাঙেন, তাহলে ভাঙতে গেলে পাবেন হচ্ছে নব যোগ ঢয়বিন্দুরায় আকার। এখন এই যে নব শব্দের অর্থ হচ্ছে, নব মানে হচ্ছে নতুন, যেমন বলি না নবপল্লব মানে নতুন পাতা, তাহলে নব মানে হচ্ছে নতুন। এখন এই যে ঢয়বিন্দুরায়ের আগে কি আছে, এইটা হচ্ছে আমাকে একটু বুঝতে হবে। এটা কি রস্ব না দীর্ঘ? কি হবে এইটা? কি রস্ব না দীর্ঘ? এটা কি হবে? এইটা আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, কারণ উড়া বানানে কি বসে এটা আপনারা হয়তো অনেকে জানেনই না উড়া শব্দের অর্থ কি। এখন ব্যাপারটা হচ্ছে উড়া বানানে বসে হচ্ছে দীর্ঘকার। উড়া বানানে বসে কি? দীর্ঘকার। উড়া মানে হচ্ছে বিবাহিত। উড়া মানে কি? বিবাহিত। উড় মানে বিবাহিত, তা উড়া মানে হচ্ছে নবড়া মানে নতুন বিবাহিত, ঠিক আছে? দেন হচ্ছে মহোৎসব। এখন মহোৎসব বানানে কি বসে? মহোৎসব বানানে বসে হচ্ছে এই যে দেখেন মহ যোগ খণ্ডত্ব স ব। এখন দেখেন এই যে মহ শব্দের এখানে ভাঙলাম, তাহলে মহ শব্দের কি কোনো অর্থ হয়? হয় না। তার মানে আমার এখানে কি করতে হবে বলেন? এটাতে যেহেতু এটা যেহেতু অর্থ হয় না, তার মানে আমার কি করতে হবে? এই মহটার পাশে একটা আকার দিতে হবে। আর এখানে আমার কি বসবে বলেন? রস্ব বসবে, কারণ উৎসব বানানে কি বসে? রস্ব। তার মানে মহাযোগ উৎসব, মহোৎসব। তাহলে এই পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে ভাইয়া এইটা তো বুঝলাম, কিন্তু এই যে রস্ব দীর্ঘ যেমন একটা ট্রিক্স দিছিলেন ইক্ষাইসা ইস দীর্ঘইকার দিস, তাহলে এখন এরকম রস্ব দীর্ঘ কোনটা কোথায় বসে এটা কিভাবে মনে রাখবো? দেখেন প্রথম কথা হচ্ছে আপনাকে যে রস্ব দীর্ঘ ট্রিক্সটা দিছি, এটা কিন্তু আসলে বানানো একটা ট্রিক্স, এটা কিন্তু ব্যাকরণের কোনো টেকনিক না, এটা কিন্তু আমার বানানো একটা ট্রিক্স। কেন বানানো একটা ট্রিক্স বলতেছি? দেখেন অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে এটা বানানের উপর ডিপেন্ড করে। এখন ঈশ্বর বানানো তার রস্বই বসে না, ইন্দু বানানো তার দীর্ঘই বসে না। এখন ওই নিয়ম অনুসারে আমরা যদি চিন্তা করি ঊর্ধ্ব বানান, ঊর্ধ্ব বানান তো দীর্ঘকার বসে না, উদয় বানান তো রস্যকার বসে, দীর্ঘকার বসে না। আমার পয়েন্টটা কি ক্লিয়ার? সো এই বানানের নিয়ম অনুসারে আমরা এখানে কাজটা করতেছি। তা আমরা বলতেছি হচ্ছে তো এইটাতে আমার কি হবে? বানানি নিয়ম অনুসারে বসবে। এখন বানানি নিয়ম অনুসারে বুঝতে হলে তো আপনাকে সব বানান জানতে হবে। এখন তাহলে অভিধানের সব বানান জানা কি আপনার পক্ষে পসিবল? অভিধানে এই যে অভিধানে বানান সব জানা কি আপনার পক্ষে পসিবল? রস্ব দিয়ে অভিধানে কয়টা শব্দ আছে? আসলে আমি আপনাকে একটা ধারণা দিই, রস্ব দিয়ে অভিধানে কয়টা শব্দ আছে। ওকে, রস্ব দিয়ে অভিধানের শব্দ শুরু হয়েছে, রস্ব দিয়ে অভিধানের শব্দ শুরু হয়েছে পৃষ্ঠা নম্বর 189 থেকে। এই যে এখান থেকে এই পেজ থেকে, এই পেজ থেকে 189 থেকে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখান থেকে শুরু 189 থেকে রস্বাও 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 দিয়ে 189 থেকে শুরু হয়েছে 219 নাম্বার পেজে শেষ। তাহলে 189 থেকে 219 পেজ, তার মানে এখানে 19 আর ওখানে 11, তার মানে 30 পেজ। 30 পেজ রস্ব দিয়ে শব্দ দেওয়া আছে এখানে। প্রতি পেজে মনে করেন গড়ে আমি একটা ধরি, ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, প্রতি পেজে 23টা শব্দ। তো ধরলাম 20টাই হিসাবে সুবিধার জন্য, প্রতি পেজে 20টা যদি হয় তাহলে 20 × 30 মানে 6000 শব্দ আছে। আমার কথা বুঝতে পারছেন? 6000 শব্দ আছে অভিধানে, এটা দিয়ে রস্ব দিয়ে। এখন কথা হচ্ছে সরি 6000 বলছি না 600, 20 × 30 20 × 30 600 সরি 3 × 6 আর হচ্ছে 00, হ্যাঁ ওকে ফাইন 600 আছে। তাহলে এই যে 600 শব্দ আছে, এখন 600 শব্দ কি আপনার মুখস্থ করা পসিবল? বা 600 থেকে একটু বেশি হবে, ধরেন 700 শব্দ আছে, এখন 600 শব্দ কি মুখস্থ করবেন? উত্তর হচ্ছে না, কারণ রস্ব দিয়ে 600 শব্দ থাকলেও দীর্ঘাও দিয়ে আছে কতটুকু দেখেন। এই যে দীর্ঘ এই পৃষ্ঠা থেকে শুরু, এই এক পেজ, এই এক পেজ শেষ, এই এক পেজের শুধু এইটুক, এই এক পেজের শুধু এইটুক, এখান থেকে আবার শুরু হয়েছে রি,
এখান থেকে নতুন শুরু হয়েছে, দীর্ঘাও মাত্র এই 2 পেজ শেষ। তাহলে আপনার কাজ কি হবে? আপনার কাজ হচ্ছে দীর্ঘকার দিয়ে যে কটা শব্দ আছে এই কটা শব্দ জাস্ট রিডিং পড়ে ফেলা। পুরো অভিধানে দীর্ঘকার দিয়ে শব্দ আছে হাইয়েস্ট 40 থেকে 50টা, হাইয়েস্ট দীর্ঘকার দিয়ে শব্দ আছে হাইয়েস্ট 40 থেকে 50টা। এখন এই 40-50টা শব্দ আপনার পড়তে গেলে আপনি দেখবেন মানে ধরলাম 50 শব্দ আছে, এর মধ্যে দেখবেন 40টা আপনি আগের থেকেই পারেন, 10টা শব্দ হয়তো নতুন আপনার কাছে নতুন মনে হতে পারে। যেমন এই যে উর্মি, ঊর্ধ্ব বানানে যে দীর্ঘকার বসে আগের থেকে জানেন, উর্মি বানানে দীর্ঘকার বসে আগের থেকে জানেন, উলা বানানে দীর্ঘকার বসে এটা হয়তো জানতেন না আগের থেকে। কথা বুঝতে পারছেন? এরকম কিছু ওয়ার্ড আপনি নতুন পাইতে পারেন, এটা জাস্ট একবার প্র্যাকটিস করে নেন, দ্যাটস ইট, তাহলেই তো হয়। কথা কি বুঝতে পারছেন? দ্যাটস ইট, এটা একবার প্র্যাকটিস করে নেবেন তাহলেই তো হয়। দীর্ঘকার দিয়ে কি কি শব্দ আছে এটা একবার প্র্যাকটিস করে নিলেই বুঝতে পারছেন। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা এবার শুনেন, আচ্ছা এইবার আমি আপনাকে আরেকটা বলি, যাদের কাছে এই বই নাই, এখন যাদের কাছে ডিকশনারি নাই, তারা কি করবেন? তারা এই যে যেটা বললাম আপনাদের জন্য বানান আন্দোলন, এটা কি করবেন? বানান আন্দোলনে ঢুকবেন। বানান আন্দোলন অ্যাপের ভিতরে ঢুকে তারপরে কি করবেন? এখানে দীর্ঘকার লিখবেন, জাস্ট দীর্ঘকার। তো মনে করেন আমি এখানে দীর্ঘকার লিখলাম, যে দীর্ঘকার, দীর্ঘকার লেখার পরে দীর্ঘকার দিয়ে যত শব্দ আছে সব শব্দ এখানে চলে আসবে একদম। খালি এখানে আপনার কাজ হচ্ছে খালি একটা করে তীর চিহ্ন ক্লিক করা, এই যে এখানে ক্লিক করবেন, দেখবেন দীর্ঘকার দিয়ে যত শব্দ আছে পুরো অভিধানের সব শব্দ এবং প্রত্যেকটা শব্দের এই যে দেখেন মানে অর্থ কি, উচ্চারণ কি, উৎপত্তি কি, উৎস কি, পরিভাষা কি, সব আসবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো যে কোনো শব্দ মনে করেন আপনি ডিকশনারি থেকে এখান থেকে দেখে নিতে পারবেন। আপনি দীর্ঘকার দিয়ে যে কটা শব্দ আছে এটা একবার রিভাইজ দিয়ে নেন না, একবার পড়ে ফেলেন তাহলেই তো হয়। 10 মিনিট লাগবে হাইয়েস্ট পুরোটা পড়তে, 10 মিনিটের মধ্যে পুরোটা শেষ। কথা বুঝতে পারছেন? আপনাদের জামানায় তো তাও অ্যাপস আছে, আমাদের জামানায় আমরা যখন শিখছি মানে আজ থেকে 15 বছর আগে তখন তো অ্যাপস ছিল না, তখন ডিকশনারি থেকে খুঁজে 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 পড়তে হইতো। কোন একটা শব্দ বুঝি না, ডিকশনারি থেকে খুঁজে বের করতে হইতো এই শব্দের অর্থ কি। আপনাদের তো এখন অ্যাপস আছে, অ্যাপসে ক্লিক করলে পুরো অর্থ চলে আসে সব শব্দের। কথা বুঝতে পারছেন? তো এ পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে 3 পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার আসো 4 নম্বর পয়েন্টে যাই। 4 নম্বর পয়েন্টে কি বলেছি আমি? আসো 4 নম্বর পয়েন্টে কি বলেছি? 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো 1 2 3 4, ওকে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সরে বা সরে রি থাকলে রেফ হবে। তাহলে যেমন সরে বা সরে রি থাকলে রেফ হবে, যেমন যেমন তোমার এখানে তেমন কোনো কাজের কিছু নাই, জাস্ট খালি তুমি কি করবা, যেখানে দেখবা রেফ আছে জাস্ট ওখানে রেফ উঠাই দিয়ে একটা রিকার বসাই দিবা। তার মানে দেখো শীতার্থ শীতযোগৃত, রেফ উঠাই দিয়ে রি বসে গেছে, শেষ। যদি বলি ক্ষুধার্ত তাহলে কি হবে? যদি বলি ক্ষুধার্ত তাহলে ক্ষুধা যোগ ঋত, যদি বলি ক্ষুধার্ত তাহলে ক্ষুধা যোগ ঋত, ঠিক আছে। যদি বলি বন্যার্থ তাহলে কি হবে? তাহলে বন্যার্থ হচ্ছে বন্যা যোগ ঋত, বন্যার্থ হচ্ছে বন্যা যোগ ঋত, ঠিক আছে। বন্যার্থ হচ্ছে বন্যা যোগ ঋত। যদি বলি ভয়ার্থ তাহলে কি হবে? ভয়ার্থ হচ্ছে ভয় যোগ ঋত, ভয়ার্থ হচ্ছে ভয় যোগ ঋত, ভয় যোগ ঋত। যদি বলি শোকার্ত তাহলে শোক যোগ ঋত, যদি বলি শোকার্ত তাহলে শোক যোগ ঋত। কথা কি বুঝতে পারছেন? শোক যোগ ঋত, আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে শোক যোগ ঋত মানে জাস্ট খালি ওই রেফ থাকলে এই বসে দিবেন, শেষ। এখন আমি শব্দ ঋত দিয়ে দেখালাম, ঋত ছাড়াও হয়। যেমন আমি যদি বলি উত্তমর্ণ, যেমন আমি যদি বলি উত্তমর্ণ তাহলে উত্তমর্ণ কি হবে? রেফ আছে রি বসাই দেন, শেষ। ওই যে রেফের জায়গাটা ভেঙা, তাহলে কি হবে? তাহলে কারেক্ট হচ্ছে উত্তম যোগ ঋণ। যদি বলি এরকম অধমর্ণ তাহলে কি হবে? অধম যোগ ঋণ। বুঝতে পারছেন জিনিসটা? উত্তমর্ণ অধমর্ণ যাই থাকবে রেফ থাকলে রি বসাই দিবেন, শেষ, কাহিনী খালাস। রেফ থাকলে ওই জায়গায় একটা রি বসাই দিবেন। বুঝতে পারছেন জিনিসটা? রেফ থাকলে ওই জায়গায় রি বসাই দিবেন। সেফ একাডেমির ওয়েবসাইটে 320 টাকা দেওয়া আছে। সেফ একাডেমির ওয়েবসাইটে কি 320 টাকা দেওয়া আছে? বইয়ের দাম? এগুলো মনে হয় ওই মানে আপডেট করা নাই, অনেক পুরাতন জিনিসটা। আচ্ছা আমি আপডেট করে দিব না। থ্যাংক ইউ, বলছেন, ভালো হয়েছে। ওকে ফাইন, এই পর্যন্ত কি ক্লিয়ার? বলো এই পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? একটু জানাও আমাকে, এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছো? এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। 4 নম্বর পর্যন্ত ক্লিয়ার। এবার আসো 5 নম্বর। 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলছে হচ্ছে 5 নম্বরে বলছে হচ্ছে 1 2 3 4, শেষ। 5 নম্বর ভাই, 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই 5 নম্বরের মধ্যে কত উদাহরণ যে আপনারা ভুল শিখছেন মানে এটা শেষ নাই, বলে শেষ করা যাবে না। যেটার কত উদাহরণ আপনারা ভুল শিখছেন।
আমার কথা বুঝতে পারছেন? সো মানে আমার কাছে কিন্তু এখানে বাজারের সব বই আছে, সব বই আছে বাজারের, মানে এমন কোনো বই নাই যে বাজারের যে বইটা আমার এখানে নাই। আমার এখানে লাইব্রেরিতে সব বই আছে এবং আমি তো বই পড়ি, ঠিক আছে, যেহেতু আমি বই লিখি, আমি মানে বাজারের অন্যান্য রাইটারদের বইতে কি লেখা আছে প্রতিযোগিতার বাজারে নিজের বইটা আপডেট রাখার জন্য আমার সব বই সম্পর্কে আইডিয়া আছে। আমি একদিন অন্য দুই তিনটা বইয়ের আমি নাম বলবো না, সন্ধির অধ্যায়ে পড়তে গেছিলাম ভাই, এক পৃষ্ঠায় আমি 9টা ভুল পাইছি, এক পৃষ্ঠায় সন্ধি ভুল 9টা ভুল। আমি দেখে আমি পুরা মানে বন্ধ করে রেখে দিচ্ছি, আমি বলছি যে মার্ক চাই, দোয়াও চাই, এই বই পড়তে গেলে আমি পাগল হয়ে যাবো, ঠিক আছে। তো এখন তারপরে কথা হচ্ছে আমি 9টা ভুল বের করছি কারণ আমি জানি, এখন স্টুডেন্টরা তো জানে না, ওরা তো খারাপ মুখস্থ করে যাচ্ছে এটা। এবং আমি একটু পরে আপনাকে এই জিনিসটার ভয়াবহতাটা দেখাচ্ছি যে আপনারা ঠাড়া মুখস্থ করে কি ধরনের আকামগুলা করছেন। এবার দেখেন, স্বরে বা স্বরের পরে এ বা ওই থাকলেও দুটো মিলে ওইকার হয়। আমি আগে এই রুলসের অ্যাকচুয়াল 2-3টা উদাহরণ আপনাদেরকে শুরু প্র্যাকটিস দেখাই, ঠিক আছে? অ্যাকচুয়াল 2-3টা উদাহরণ আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস দেখাই, আসেন অ্যাকচুয়াল 2-3টা উদাহরণ আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস দেখাই। স্বরে বা স্বরের পরে মানে এ বই থাকলে ঐকার হয়। যেমন আমি যদি বলি জনৈক, একটু খেয়াল করে দেখেন জনৈক, তাহলে জনৈকর মধ্যে ঐকার আছে যেহেতু, তাহলে কি হবে জ ন যোগ ক, মানে ঐকার জায়গাটা ভেঙে ফেললাম। এখন বলেন জ ন এই শব্দের অর্থ আছে নাকি নাই? হ্যাঁ আছে। যেমন জন বা জনের শব্দের অর্থ আছে। এখন আপনি বলতে পারেন স্যার জনের লাস্টে তো অ নাই, নাই কিন্তু ধরে নিতে হবে। যেমন আমি যদি বলি জনবহুল তখন তো আছে, এরকম। তো ব্যাপারটা হচ্ছে জন, এখন দ্বিতীয় শব্দ শুরুতে কি হবে এ না ওই, দুইটার একটা। এখন এখানে কি দিলে অর্থ হয়? এ দিলে অর্থ হয়, তার মানে জন যোগ এক জনৈক। এখন এই জায়গাটায় আমি যদি বলি মতৈক্য, তাহলে এবার খেয়াল করেন তো মতৈক্যর মধ্যে ভাঙলে কি হবে? ম ত যোগ কয় জফালা। এখন ম ত এই শব্দের অর্থ আছে না নাই? হ্যাঁ আছে। মত শব্দের অর্থ হচ্ছে অপিনিয়ন, তাহলে এই যে মত এটা অপিনিয়ন যেহেতু, তার মানে এটা অর্থ আছে, আকার দেওয়া লাগবে না। এখন দ্বিতীয় শব্দের শুরুতে এখানে আমি এ দিব না ওই দিব, এখানে এ দিলে হবে ঐক্য। ঐক্য শব্দের অর্থ আছে নাই, এটা হবে ঐক্য। তার মানে মত যোগ ঐক্য মতৈক্য। কনসেপ্ট কি ক্লিয়ার? তার মানে জন যোগ এক জনৈক্য, মত যোগ মানে ঐক্য মতৈক্য। এরকম আমি যদি বলি দেখেন সদৈব, আমি যদি বলি সদৈব, তাহলে সদৈব শব্দটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ঐকার জায়গাটা ভেঙে ফেললে আমরা পাচ্ছি হচ্ছে সদ যোগ ব। এখন সদা শব্দের কোনো অর্থ আছে না, তো তার মানে এটা কি হবে? এটা আকার হবে সদা। আর এখানে কি হবে? এখানে হচ্ছে এব, এব হবে। এব মানে কি আপনারা অনেকে হয়তো জানেন না, এব মানে হচ্ছে সময়, সদৈব মানে সব সময়, তার মানে সদা যোগ এব সদৈব। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? এই বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, জয়নব বুসরা একটা কমেন্ট করছিল যে ভাই শীতার্থ আর ক্ষুধার্ত, ক্ষুধার্তর মধ্যে আকার দিয়েছেন, শীতার্থর মধ্যে আকার দেন নাই কেন? কারণ আকার প্রয়োজন নাই, এই জন্য দিইনি, সিম্পল হিসাব। ব্যাপারটা হচ্ছে শীতার্থর মেইন ওয়ার্ডটা তো শীত, শীতার্থর মেইন ওয়ার্ডটা তো শীতা না, কিন্তু ক্ষুধার্তর মেইন ওয়ার্ডটা ক্ষুধরাম, ক্ষুধার্তর মেইন ওয়ার্ডটা ক্ষুধা, এই জন্য দিছি, সিম্পল। বুঝতে পারছেন? এরপর দেখেন তো এইটা আসলে জিনিসটাকে এটা আশা করি ক্লিয়ার হয়েছেন। এইবার এই রুলস এর আন্ডারে যতগুলো ডিজাস্টার আছে, এই ডিজাস্টার গুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। এই রুলস এর আন্ডারে এব না ওইব স্যার? এব, এব, এব হবে, যত সদযোগ এব, এব হবে, ওইব না, সদযোগ এব হবে। এইবার এই রুলস এর আন্ডারে যতগুলো ডিজাস্টার আছে সেগুলো বলতেছি, আসেন। এই রুলস এর আন্ডারে প্রথম ডিজাস্টারটা হচ্ছে, বলেন তো দৈনিক এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন তো দৈনিক এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন দৈনিক, দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন দৈনিক এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন দৈনিক এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন দ্রুত বলেন, আমাকে একটু কমেন্ট করে জানান দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দৈনিক এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দ্রুত বলেন দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ, দৈনিক এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দ্রুত বলেন। দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন দ্রুত বলেন, দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দ্রুত বলেন। ওকে, জান্নাতুল বলছে দিন যোগ এক, রাসমণি আরো একটা বলছে, তোরসা বলছে দিন যোগ এক, ওকে, ইসরাত বলছে দিন যোগ এক, আচ্ছা ওকে, তারপর হচ্ছে ইসরাত বলছে দিন যোগ এক, আচ্ছা, তারপরে বাকিরা দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? আচ্ছা, অর্পিত রহমান রাতুল বলছে দিন যোগ এক, এটাই শিখছিলাম, এটাই শিখছিলাম। আচ্ছা ওকে, এবার আমি বলি শুনেন, এইটা আপনারা 90%, 90 না, এটা আপনারা 99% স্টুডেন্ট শিখছেন দিন যোগ এক।
100% ভুল, 100%, মানে 100% ভুল। এটা কথা বুঝতে পারছেন? 100% কি বলেন? ভুল, 100% ভুল। এটা 3 যোগ 1 হবে না। কেন হবে না আমি আগে এটা বুঝাই, পরে আমি বলবো এটা অ্যাকচুয়ালিটা কি হবে। খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে বারবার বলছি, সন্ধিতে যখন মিলনটা ঘটে দুইটা শব্দের, তখন মিলনটা ঘটে হচ্ছে কোথায়? মাঝখানে। সন্ধিতে প্রথমটা মিলনটা ঘটে প্রথম শব্দের শেষ এবং দ্বিতীয় শব্দের শুরু এই জায়গাতে, এবং যা কিছু পরিবর্তন হওয়ার এইটুকের মধ্যে হবে। বারবার বলছি। এখন দেখেন দিন, এটা লাস্টে ধরে নিলাম একটা অ আছে, মানে কিছু নাই, মানে একটা অ আছে, ওকে ফাইন, স্বর আছে। এরপরে দ্বিতীয় শব্দের শুরুতে ধরে নিলাম এ আছে, তাহলে অ বা আয়ের পরে এ থাকলে দুটো মিলে ঐকার হয়, এটা ঠিক আছে। কিন্তু ঐকারটা কোথায় হয় আপনি খেয়াল করে দেখেন তো। এই যে জমযোগ এক, জনৈক, ঐকারটা কোথায় হইছে? মাঝখানে। মতযোগ ঐক্য, মতৈক্য, ঐকারটা কোথায় হইছে? মাঝখানে। সদাযোগ এ, ঐকারটা কোথায় হইছে? মাঝখানে। এইখানে আপনি অ আর এ মিলে ঐকার ঠিকই করছেন, কিন্তু ঐকার করছেন প্রথমে। সো এইটা কি ঐকার প্রথমে হবে? ডেফিনেটলি না। এটা যদি 3 যোগ 1 আসলেই সন্ধি হইতো এবং এই রুলসের আন্ডারেই যদি হইতো, এই রুলসের আন্ডারে আপনি বাংলাদেশের বিভিন্ন রাইটারের বইতে, আমি বইয়ের নাম বলবো না, বিভিন্ন রাইটারের বইতে আপনি এই রুলসের আন্ডারে যে স্বরে বা স্বরের পরে এ বা ওই থাকলে ওই হয়, এই রুলসের আন্ডারে 3 যোগ 1 এই উদাহরণটা পাবেন। তারপর লেখা আছে দৈনিক। এখন আপনি চিন্তা করেন ভাই, 3 যোগ 1 যদি আসলেই মানে সন্ধি হইতো, তাহলে এই ওয়ার্ডটা হইতো হচ্ছে দিনৈক। এই ওয়ার্ডটা হইতো কি? ওয়ার্ডটা হইতো দিনৈক। বাট সন্ধিটা কি দিনৈক না দৈনিক? সন্ধিটা দৈনিক। তার মানে 100% কনফার্ম এটা 3 যোগ 1 হবে না। তাইলে প্রশ্ন হচ্ছে ভাই এটার উত্তর কি হবে? এইবার আসুন উত্তর কি হবে, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম কথা হচ্ছে এটা তো বুঝতে পারতেছেন যে এটা সন্ধি না, এটা সন্ধি না, এটা অ্যাকচুয়ালি প্রত্যয়সাধিত শব্দ। কেন? কারণ আমার এখানে যা কিছু হওয়ার পরিবর্তনটা এইটুকু হবে। তাহলে মূল শব্দটা ছিল রস্বীকার, এটা রস্বীকার না হয়ে ঐকার হয়ে গেছে। তার মানে এইখানে পরিবর্তন হয়েছে, যেখানে পরিবর্তন হওয়ার কথা না। তাইলে এটা প্রত্যয়ের নিয়ম, সন্ধির নিয়ম না। এইবার আমার কথা শুনেন। কিছু প্রত্যয় আছে, এই প্রত্যয়গুলো যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। কি হয় ভাই বলেন? আদিস্বর বৃদ্ধি পায়। কিছু প্রত্যয় আছে, প্রত্যয়গুলো যুক্ত হলে কি হয়? আদিস্বর বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে কি কি প্রত্যয় আছে ভাই? যেমন দেখেন আমি আপনাকে লিস্ট দিই। ইক প্রত্যয় আছে, ইক প্রত্যয়, এটা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। অথবা অপ্রত্যয় আছে, এটা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। অথবা জ প্রত্যয় আছে, এটা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। অথবা জ ফলা আছে, এটা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। অথবা আয়ন আছে, আয়ন, এটা যুক্ত হলো আদিস্বর বৃদ্ধি পায়। এই প্রত্যয়গুলো যুক্ত হলে আদিস্বর কি হয়? বৃদ্ধি পায়। আরো আছে, আমি আপনাকে এই কটা দিলাম। তাহলে এখন দেখেন এই যে তারপর হচ্ছে অক, অক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়, অক, ঠিক আছে। অক বা নক, এই প্রত্যয়গুলো যুক্ত হলে আদিস্বর কি হয়? বৃদ্ধি পায়। এখন যেমন এখন প্রশ্ন হচ্ছে ভাই আদিস্বর বৃদ্ধি জিনিসটাকে, এটা তো আবার বুঝি না। এখন আদিস্বর জিনিসটাকে এটা একটু ক্লিয়ার করি। দেখেন ধরেন স্বরেও আছে, তো কোনো কারণে যদি আদিস্বর বৃদ্ধি পাওয়ার প্রয়োজন হয়, কোনো কারণে মনে করেন এটার যে কোনো একটা আছে আদিস্বর বৃদ্ধি পাবে, তাহলে অটা তখন হয়ে যাবে আ। দেন মনে করেন রস্বই বা দীর্ঘ যদি থাকে এবং কোনো কারণে আদিস্বর বৃদ্ধি পায়, তাহলে এটা হয়ে যাবে ঐকার। যদি রস্বও বা দীর্ঘও থাকে এবং কোনো কারণে আদিস্বর বৃদ্ধি পায়, এটা হয়ে যাবে ঔকার। দেন রি থাকলে যদি আদিস্বর বৃদ্ধি পায়, এটা হয়ে যাবে আর। এই হচ্ছে আদিস্বর বৃদ্ধির নিয়ম। যেমন কয়েকটা উদাহরণ দেখাই। যেমন দেখেন আমি যদি বলি সপ্তাহ, আমি যদি বলি কি বলেন? সপ্তাহ, তাহলে সপ্তাহের সাথে যদি আমি ইক প্রত্যয় যুক্ত করি, তাহলে এবার আপনি বলেন তো ওয়ার্ডটা কি সাপ্তাহিক না সাপ্তাহিক? ওয়ার্ডটা সাপ্তাহিক, কারণ স এর সাথে ছিল অ, কিন্তু ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে আদিস্বর অটা হয়ে যাবে কি আ। তার মানে এটা হয়ে যাবে সাপ্তাহিক। বুঝতে পারছেন জিনিসটা? এরকম কিন্তু ঠিক সেম দেখেন বর্ষযোগ ইক, ওয়ার্ডটা বার্ষিক। তাহলে এবার চিন্তা করেন এই রুলস অনুযায়ী আমি যদি চিন্তা করি যে দেখেন ইতিহাস, আমি যদি বলি ইতিহাস, তাহলে ইতিহাসের সাথে আমি কি করছি? ইক প্রত্যয় যুক্ত করছি। তাহলে ইক প্রত্যয় যুক্ত হলে কি হবে? এই রস্বীকার ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে, তাহলে রস্বীকারটা কি হবে? ওই হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ঐতিহাসিক। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? আবার সবসময় যে ইক প্রত্যয় যুক্ত হলে হবে তা না, বাকিগুলো হয়। যেমন দেখেন, যেমন মনে করেন এই যে ধরেন আমরা আপনারা যে পড়েন যে ক্রি যোগ নক, এই যে খেয়াল করেন ক্রি যোগ নক, তো আমরা কি বলছি? এই যে নক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। এখন আদিস্বর বৃদ্ধি পেলে রিকার থাকলে এটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। এবং এই কারণে কিন্তু এটা কি হয়ে যায় বলেন? এই যে দেখেন কারক, ক্রি যোগ নক কি? কারক। তার মানে এই নকটা হয়ে যাবে হচ্ছে মানে নক প্রত্যয় থাকার কারণে এটা হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে, রিকারটা হয়ে যাচ্ছে আর। তাহলে যে ক আর রিকারের পরিবর্তে আর লাস্টে এই কটা এখানে চলে আসছে। বুঝছেন? ওকে ফাইন। তাহলে কারো এরপর দেখেন এই যে দেখেন এখানে মনে করেন আমি দীর্ঘিকারের মানে জফলা যুক্ত করে এটা দিয়ে দেখাইলাম, এটা দিয়ে দেখাইলাম,
এটা দিয়ে একটা দেখাই, জবলা দিয়ে একটা দেখাই। যেমন মনে করেন দিন, এখন দিন এটার সাথে যদি জবলা যুক্ত করেন তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মনে করেন দৈন্য। এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে দৈন্য। এই যে 9 জবলা হয়েছে আর দীর্ঘারটা ঐকার হয়ে যাবে। বুঝছেন জিনিসটা? তার মানে আদিশ্বর বৃদ্ধি পাবে এই রুলস গুলো যুক্ত হলে। এখন তাহলে খেয়াল করে দেখেন, দৈনিক শব্দের মধ্যে আমার মানে দৈনিক শব্দের মধ্যে আমার যেহেতু একটা শব্দ হচ্ছে দিন, এরপরে আমি যদি যুক্ত করি ইক, তাহলে কি হয়ে যাবে? এই ইক প্রত্যয় যুক্ত হলে আদিশ্বর বৃদ্ধি পায়, আদিশ্বর বৃদ্ধি পায় রসিকারটা কি হয়ে যাবে? ঐকার হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে দৈনিক। তার মানে দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ দিন যোগ ইক, নট দিন যোগ এক। কথা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? বলেন বুঝছেন না বুঝেন নাই? তাহলে ব্যাপারটা হচ্ছে দৈনিক হচ্ছে দিন যোগ এক, ঠিক আছে? তাহলে অ বা আয়ের পরে রস্যই দীর্ঘ থাকলে দুটো মিলে সরি, তাহলে এটা হচ্ছে এটা হবে। এবার দেখেন আরেকটা সন্ধি দেখাই এই রুলসের আন্ডারে, আমি বইয়ের নাম বললাম না, এই রুলসের আন্ডারেই আরেকটা সন্ধি বিভিন্ন বইতে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হিতৈষী। হিতৈষী শব্দের সন্ধি বিচ্ছেদ কি? হ্যাঁ, হিতৈষী শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এখন হিতৈষী শব্দের সন্ধি বিচ্ছেদ এটা মনে করেন এ বি সি ডি, এই চারটার মধ্যে কোনটা হবে? এখন চারটা আমি অপশন দিচ্ছি। হিতৈষী শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা হিত যোগ এসি, নাকি হিত যোগ এসি ঐশী, নাকি হিত যোগ এসি, নাকি হিত যোগ এসি, নাকি হিত যোগ ঐশী? এই চারটার মধ্যে কোনটা হবে? এই চারটার মধ্যে কোনটা হবে বলেন? হিতযোগ এসি না ঐশী, আবার এসি না ঐশী, দুইটা বিষয় লক্ষণীয় এখানে। এক নম্বর বিষয়টা হচ্ছে এখানে এ আর এ, এই দুইটা মিলে হচ্ছে মানে এ থাকবে নাকি ওই থাকবে, এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে এখানে কি মূর্ধন্য ষ নাকি তালব্য ষ, এই দুইটার মধ্যে একটা ব্যাপার। তাহলে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছি। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছি। এখন ব্যাপারটা হচ্ছে এইটা আমরা কিভাবে বুঝবো কোনটা উত্তর? বাংলাদেশের বেশিরভাগ, আচ্ছা তোমরা আগে বলো তো এর উত্তর কি হবে দেখি, বলো এটাকে, বলো এটাকে, তোমরা উত্তর বলো, তোমাদের উত্তরটাকে শুনি, বলো আমাকে একটু বলো, তোমাদের এটার উত্তরটা কি হবে একটু বলো, উত্তরটা কি হবে? আচ্ছা কেউ বলছে এ, কেউ বলছে বি, কেউ বলছে এ, কেউ বলছে বি, আচ্ছা কেউ আবার ডিও বলছে। আচ্ছা হ্যাঁ, ডিও বলছে একজন। ওকে, ফারিয়া আফরিন বলছে ডি। কি আফরিদা বলছে ভাইয়া ভিডিও অনেক কাঁপতেছে। কই না, আমার এখানে তো ভিডিও কাঁপছে না। আচ্ছা না, একটা রিপ্লাই মানে মুখে আসছিল, দিলাম না। ওকে, ভিডিও কাটতেছে, থাক সমস্যা নাই। আচ্ছা ওকে, ম্যাক্সিমাম উত্তর দিয়েছেন আপনারা। কেউ বলেছেন ডি, কেউ বলেছেন আচ্ছা ইয়া আল্লাহ খোদা। সিতু বলছে ডি, নাজিয়া বলছে ডি, আফরিদা বলছে ডি, ইসরাত বলছে ডি, শিলি বলছে ডি, শারমিন বলছে এ, সঞ্জনা বলছে বি, মাইন বলছে ডি। আচ্ছা মানে ডি আর বি এটা নিয়ে হচ্ছে আপনাদের বেশিরভাগের উত্তর, ডি আর বি। আবার কেউ এও বলছে, তবে ডি আর বির সংখ্যাটা বেশি। এখন দেখেন প্রথম কথা হচ্ছে, দেখেন আমি একটু আগে আপনাদেরকে বারবার বলছি, আমি এই জিনিসটা কেন বারবার বলছি যে সন্ধি আমি শেখানোর আগে আপনাকে সন্ধির নিয়মটা বারবার বলতেছি, যে কেন এই জিনিসটা আপনার জন্য জানা জরুরি, যে সন্ধিতে মিলনটা কোথায় হয়। সন্ধিতে যা কিছু হয় সবকিছু হয় এই দুই জায়গায়, ঠিক আছে? সন্ধিতে কখনোই এখানে পরিবর্তন হবে না, এখানেও পরিবর্তন হবে না। কথা কি ক্লিয়ার? তো যেহেতু আমার মূল শব্দে এখানে দীর্ঘিকার আছে, সুতরাং আমার এখানে তালব্যস্য দিলে এই তালব্যস্য হবে না, এটা প্রথমেই বাদ। আমার কারেক্ট আনসার আইদার এইটা নইলে এইটা, অর্থাৎ এ আর বি দুইটার মধ্যে একটা। আমার এই দুইটার মধ্যে কোনোটাই উত্তর হবে না, প্রথমেই এই দুইটা বাদ, কারণ হচ্ছে এই দুইটার মধ্যে তালব্যস্য আছে আর আমার মূল শব্দে মূর্ধন্যস্য আছে। সো মূল শব্দে যেহেতু মূর্ধন্যস্য আছে, তার মানে আমার এই দুইটা আগেই বাদ। ওকে ফাইন। এইবার আসেন তাহলে এসি না ঐশী এই দুইটার মধ্যে কোনটা? এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এর উত্তর বলতেছেন বি নাম্বার, হিতযোগ ঐশী। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ঐশী নামে আমাদের অভিধানে কোনো শব্দ নাই, বাংলা একাডেমি ডিকশনারিতে ঐশী নামে কোনো শব্দ নাই। তাইলে উত্তর কি? উত্তর হচ্ছে হিতযোগ এসি। এখন কথা হচ্ছে ভাইয়া
এসি নামেও তো কোনো শব্দ নাই, বাংলা একাডেমির অভিধানে কিন্তু এসি নামেও কোনো শব্দ নাই, এসি নামেও কোনো শব্দ নাই। এবং কিছু কিছু বইতে এটার উত্তর ঐশী দেওয়া, আবার কিছু কিছু বইতে এটার উত্তর ডিও দেওয়া, এই ঐশী দেওয়া। কেন এই ঐশী দেওয়া জানেন? কারণ হচ্ছে এই ঐশীর অর্থ নাই, কিন্তু এই ঐশীর আবার একটা অর্থ আছে। এই ঐশী মানে হচ্ছে চাঁদ, এই ঐশী মানে কি চাঁদ। কিন্তু ঐশী শব্দের অর্থ থাকলেও আমার তো সন্ধির নিয়ম অনুসারে এটা যেহেতু মূর্ধন্য আছে, এটা তো আমি তালব্য দিতে পারি না। কথা কি বুঝতে পারছেন? সেই কারণে এই ঐশী বসানো যাবে না অর্থ থাকলেও, আমার বসে যাবে মূর্ধন্য স, কিন্তু মূর্ধন্য স বসানোর পরে যে ঐশী হয়েছে, এই ঐশীর আমার অর্থ নাই। সো তার মানে কারেক্ট আনসার হবে আমার হিত যোগ এসি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখন প্রশ্ন হচ্ছে এসি শব্দের অর্থ কি? আমাদের বাংলা একাডেমির অভিধানে কিন্তু এসি শব্দের অর্থ নাই। কিন্তু এইটা তোমাকে এই জন্যই বলছি, এইটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি অভিধান পড়লে যে সব শব্দ পেরে যাবো তা না, অনেক কিছু আছে যেটা তুমি প্র্যাকটিস না করলে হবে না, পারবে না। যেমন দেখো, তোমাকে আমি বলি কিছু শব্দ আছে যেগুলো অভিধানেও পাবা না তুমি। যেমন তোমাকে আমি বলি লেকচারার, একটা শব্দ বললাম LECTURER, লেকচারার। এই লেকচারার শব্দটা বাংলা একাডেমি ডিকশনারিতে নাই, জানো? সরি, মানে লেকচার শব্দের বাংলা, লেকচার শব্দের বাংলা কি বলতো? প্রভাষক। তুমি কি জানো এই পুরা ডিকশনারিতে, এই পুরা ডিকশনারিতে প্রভাষক শব্দটা নাই, নাই, শব্দটাই নেই। তার মানে শব্দ কি ভুল না? শহর মানে অহরহ সচরাচর আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে এই যে ব্যাপারটা আমরা অহরহ ব্যবহার করছি, আমরা সচরাচর ব্যবহার করছি, তাহলে এটাকে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে প্রভাষক শব্দটা সচরাচর ব্যবহার করার কারণে কি দাঁড়াচ্ছে? প্রভাষক শব্দটা সচরাচর ব্যবহার করার কারণে আমাদের এই শব্দটা সমাজে প্রচলিত আছে, অভিধানে নাই, তাতে কি হয়েছে? এখন দেখেন এই এসি শব্দটা অভিধানে নাই, কিন্তু এটার অর্থ আছে। এখন এটার অর্থ কেমনে বুঝবেন? আপনাকে একটা কমন ওয়ার্ড দিয়ে বুঝাই, যেটা আপনি মানে সচরাচর ব্যবহার করেন, এমন একটা ওয়ার্ড দিয়ে বুঝাই। যেমন আপনাকে যদি আমি বলি, খেয়াল করেন, গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? গবেষণা। এখন কিন্তু আপনারা সবাই পারবেন, যদিও যেটা বলবেন আমি জানি পারবেন, কিন্তু আপনি ব্যাখ্যা পারেন না, এটা আপনি ঠাড়া মুখস্থ করছেন, এটা আমি জানি, একজনও ব্যাখ্যা দিতে পারবেন না। এটা গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ এসনা, গো যোগ এসনা। কিন্তু কেন গো যোগ এসনা হয়েছে এটার ব্যাখ্যা একজনও দিতে পারবেন না। এখন ব্যাপারটা হচ্ছে, খেয়াল করেন, গো যোগ এসনা এই যে বললাম, এখন খেয়াল করেন, এই গো মানে গরু, আর এসনা মানে কি? এসনা মানে হচ্ছে খোঁজা। বলেন এসনা মানে কি? খোঁজা। এই এসনার কাজটা যিনি করেন তাকে বলা হয় কি? এসি। এই এসনার কাজটা যিনি বলেন তাকেই বলা হয় কি? এসি। এই জন্য দেখবেন আপনারা মাঝে মাঝে এই ওয়ার্ডটা শুনছেন না, সত্যান্বেষী। বলেন সত্যান্বেষী, শুনছেন না? হ্যাঁ, সত্যান্বেষী দ্বারা কি বোঝায়? যিনি সত্যের অন্বেষণ করেন, যিনি সত্য খোঁজেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এসি মানে কি? এসি মানে হচ্ছে সন্ধানকারী। এসি মানে কি বলেন? এসি মানে হচ্ছে সন্ধানকারী, এসি মানে সন্ধানকারী। আর হিত মানে কি? হিত মানে হচ্ছে কল্যাণ। হিত মানে কি? কল্যাণ। তার মানে হিতৈষী মানে কি দাঁড়াচ্ছে? হিতৈষী মানে দাঁড়াচ্ছে যিনি আপনার কল্যাণ সন্ধান করেন। হিতৈষী মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে, সব দিক দিয়ে মিলে গেছে। তার মানে হিতৈষী শব্দের কারেক্ট আনসার 100% হিতযোগ এসি। জীবনও হিতযোগ ঐশী বা ঐশী এটার একটাও না। অথচ বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতে এটা হিতযোগ এইটা মানে এইটা দেওয়া, ম্যাক্সিমাম রাইটারের বইতে। আমি বইয়ের নাম বললাম না, কথা বুঝতে পারছেন? সো এবার বলেন জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? ওকে ফাইন, তাহলে আশা করি সবাই বুঝে গেছেন, আশা করি সবাই বুঝে গেছেন। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। এইবার আসেন লাস্ট একটা সন্ধি দেখাই এই রুলস এর আন্ডারে, এই আদিশ্বর বৃদ্ধির রুলস যেটা ছিল এই রুলস এর আন্ডারে লাস্ট একটা সন্ধি দেখাই, সেটা হচ্ছে দ্বৈপায়ন। ভাই এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যেটা এখন বলতেছি, দেখেন খেয়াল করেন। দ্বৈপায়ন, দ্বৈপায়ন শব্দের সন্ধি হচ্ছে কি? এখন আমি জানি না আপনাদের কাছে আমি যে বইটা মনে মনে কল্পনা করছি সেই বইটা আছে কিনা, হয়তো আছে অনেকের কাছে। আপনি বইটা খুলে দেখেন, সেখানে দ্বৈপায়ন শব্দের সন্ধি হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ব্যাংক, মানে অনুশীলনের মধ্যে কি দেওয়া আছে দেখবেন। দ্বৈপায়ন শব্দের সন্ধি হচ্ছে দেওয়া আছে দ্বীপ যোগ অয়ন। দ্বীপ যোগ কি দেওয়া আছে? অয়ন। এইটা 100% ভুল, 100% ভুল। এটার কারেক্ট আনসার হবে দ্বীপ যোগ আয়ন। এখন প্রশ্ন হচ্ছে, মজার ব্যাপারটা কোথায় শুনেন? মজার ব্যাপারটা হচ্ছে মানে কিছু কিছু বইতে, অ্যাডমিশনারি কিছু কিছু বইতে আমি দেখলাম এটা দ্বীপ যোগ অয়ন দিয়ে তারপরে নিচে আবার ব্যাখ্যাও দেওয়া আছে, রেফারেন্স, রেফারেন্স দেওয়া এবং সূত্র দেওয়া। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে বাংলা একাডেমির অভিধান। রেফারেন্স কি বলেন? রেফারেন্স হচ্ছে বাংলা একাডেমির অভিধান। এখন আমি বিশ্বাস করেন ভাই, এটা দেখে মানে পুরো
সরি দুঃখিত, মানে বলতে গেছিলাম দুঃখিত, ডট 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 হয়ে গেছে, আমি এটা থেকে পুরো ডট 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 হয়ে গেছি। এখন আসেন কেন এই যে বাংলা একাডেমির অভিধানের রেফারেন্সটা তারা দেয়, ভাই অভিধানের কোথাও তিনশো লেখা নাই, আমি পাই নাই। তার মানে তারা যে রেফারেন্সটা দিছে এই রেফারেন্সটাও ভুল, এই রেফারেন্সটাও ভুল। আমার কথা বুঝতে পারছেন? এইবার আসেন তাহলে এটা কোন, এটা কি হবে? এই যে রেফারেন্সটা দিছে রেফারেন্সটা ভুল, এখন তাহলে উত্তর কি হবে আমি বলছি, ব্যাখ্যা দিচ্ছি। হ্যালো ফাহিম, ওকে দেখেন তাহলে দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদের ব্যাপারটা বলি। দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ এটা দ্বীপযোগ অয়ন নাকি দ্বীপযোগ আয়ন? এখন অভিধানের এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 683, আমি অভিধানের কনফার্ম করে দিই, দাঁড়ান পৃষ্ঠা নাম্বার কত বলেন? 683। এটা এতবার মানে রেফারেন্স দিছি যেগুলো ঠাডা মুখস্থ হয়ে গেছে। এই যে আমি জানি না দেখতে পারবেন কিনা, দ্বৈপায়ন দেখতে পারবেন না কারণ এখানে আলো অত ইয়া নাই। এই যে দ্বৈপায়ন পৃষ্ঠা নম্বর 683 এটা আছে। এখন দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ, মজার ব্যাপার হচ্ছে অভিধানে কি দেওয়া আছে জানেন? অভিধানে দেওয়া আছে দ্বীপ যোগ অয়ন যোগ অ, এইটা দেওয়া আছে, দ্বীপ যোগ অয়ন যোগ অ। অর্থাৎ আমাদের পরীক্ষা হলে যদি প্রশ্ন করে যে দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি, যদি দ্বীপ যোগ অয়ন যোগ অ এইটা থাকে দেন বেস্ট আনসার এটা, এটা নিয়ে কোনো হেডেক নাই। বাট কথা হচ্ছে দ্বীপযোগ অয়ন যোগ অ এটা থাকে না, থাকে শুধু দ্বীপযোগ অয়ন নইলে দ্বীপযোগ আয়ন, দুইটার একটা। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? এইবার শুনেন ব্যাপারটা হচ্ছে দ্বীপযোগ অয়ন যোগ অ এইটা দেওয়া আছে বিধায় অনেক টিচাররা তাদের বইতে এটার উত্তর দিচ্ছে দ্বীপযোগ অয়ন, কিন্তু আসলে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে ভাইরে এই অয়ন যোগ অ এইটা অ্যাকচুয়ালি আয়ন প্রত্যয়টাকে ভেঙেই লেখা হয়েছে। তার মানে এই পুরোটা মিলেই হচ্ছে কি আয়ন, এই অয়ন যোগ অ। কারণ দেখেন আমি একটু আগে আপনাকে যখন আদিশ্বর বৃদ্ধির নিয়ম পড়ে দিয়েছিলাম তখন বলছিলাম না এই যে অপ্রত্যয় যুক্ত হলেও কি হয়, আদিশ্বর বৃদ্ধি পায়। যেমন দেখেন, যেমন আমি যদি বলি যুবন, যুবনের সাথে যদি অযোগ করি তাহলে যুবন যোগ অ দুইটা মিলে কি হয়ে গেছে? দুইটা মিলে হয়ে গেছে যৌবন। তাহলে যুবন যোগ অ দুইটা মিলে কি হয়েছে? যৌবন। তাহলে এই যে রস্যকার, রস্যকারটা কি হয়ে গেছে? ঔকার হয়ে গেছে এই অ থাকার কারণে। কথা বুঝতে পারছেন? তাহলে এইরকম, তাহলে এবার খেয়াল করেন এখানে হচ্ছে এই যে অয়ন যোগ অ, অ থাকার কারণে কি হবে? আদিশ্বর বৃদ্ধি পাবে। তাহলে আদিশ্বর বৃদ্ধি পেলে এই অটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। বুঝছো না বুঝো নাই? তার মানে এই যে দ্বীপ যোগ অয়ন যোগ অ, এই অয়ন যোগ অটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়নটাকে ভেঙে ডিকশনারিতে লেখা হয়েছে। তার মানে তুমি যদি দ্বীপ যোগ আয়ন বলো দিস ইজ দ্য বেস্ট অ্যান্সার। এবং তুমি যদি বলো ভাই এটার পেছনে রেফারেন্স কি, তোমার কয়টা রেফারেন্স লাগবে? এই যে এগুলো সব রেফারেন্স। এটা হচ্ছে জ্যোতিভূষণ চাকি স্যারের বই, মদন মোহন বিদ্যাভূষণ, এটা হচ্ছে শ্রী মামুনদেব চক্রবর্তী, তারপর হচ্ছে এটা হচ্ছে মাহবুবুল আলম, এটা হচ্ছে মাহবুবুল আলম স্যার, তারপর হচ্ছে মাহবুবুল আলম স্যার, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ, এটা হচ্ছে না এটা বাংলা বানানের, এটা এই বই না, এটা আলাদা বই। আর কই বই? এটা হচ্ছে এই যে বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, এটা হলো বাণী পীযূষদের বই, বাণী সংসদের। মানে ভাই আমার কাছে রেফারেন্স বইয়ের অভাব নাই, এরকম অসংখ্য রেফারেন্স বই আছে আমার কাছে। এগুলা সবগুলার আমি আমি পড়ছি ভাই, আমি পড়ালেখা করছি, ঠিক আছে? আমি জানি কোন বইতে কি লেখা আছে না লেখা আছে। এটা 100% কনফার্ম দ্বীপজ কি হবে ভাই? আয়ন হবে। হ্যাঁ, অপশনে যদি আয়ন না থাকে তখন কিছু করার নাই, আপনি দ্বীপজ আয়ন দিবেন, কিন্তু আয়ন থাকলে থাকবে এবং আয়ন থাকে যতবার আজ পর্যন্ত এই ঘোষণা আসছে অয়ন আছে আয়ন আছে দুইটাই আসছে এবং বেস্ট অ্যান্সার আয়ন হবে। কথা কি বুঝতে পারছেন? বেস্ট অ্যান্সার দিতে হবে হচ্ছে আয়ন। এবং কেন আয়ন হবে? এই যে কারণ অয়ন যোগ অ এই দুইটা মিলে আয়ন হয়, এই জন্য। আমি কি বুঝতে পারছি? অথচ আপনারা বাজারের প্রচলিত যে বইগুলো ফলো করেন সেই বইগুলোতে দ্বীপযোগ অয়ন লেখা, আবার অয়ন লেখা রেফারেন্সও দেওয়া, বাংলা একাডেমির অভিধান। শালা রেফারেন্সটাই ভুল। আমার কথা কি বুঝতে পারছেন? শালা রেফারেন্সটাই ভুল। এই পর্যন্ত কি ক্লিয়ার? আমাকে একটু বলো, আমাকে একটু বলো এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা? আমাকে একটু বলো এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবাই? দ্বৈপায়নের বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমরা কোন পর্যন্ত শিখলাম আজকে? আমরা আজকে কোন পর্যন্ত শিখলাম? আমরা শিখলাম হচ্ছে এইটা 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 এইটা, এই পাঁচটা শিখছি। আর বাকি পাঁচটা বাকি আছে। কয়টা বাজে? 3:43। আজকে আসলে অনেক মানে এই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এই পর্যন্তই রাখি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব। আমি সেভ করে রাখতেছি। সেভ কোথায়? সেভ, ওকে, সন্ধি, SONDHI, সন্ধি, ওকে। আমি সেভ করে রাখলাম। নেক্সট ক্লাস আমরা ইনশাআল্লাহ এই 6 এর পর থেকে, মানে 6 নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা ইনশাআল্লাহ 6 নম্বর থেকে শুরু করব। আজকের মতো ইনশাআল্লাহ এখানেই ছুটি দিলাম।